কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন? কথা কি বোঝা যাচ্ছে? একজন বললেই রেসপন্স করলে হবে, কথা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের ভাষা, তারপরে হচ্ছে ধ্বনি, বর্ণ, এই ক্লাসগুলো থাকে। আজকে লেকচারের প্রথম অংশটুকু আমি আর সাফিব আলোচনা করবো, দ্বিতীয় অংশটুকু জাফর ভাই আলোচনা করবে। তো এখান থেকে সাধারণত রিটেনে তেমন প্রশ্ন হয় না, তো যতটুকু হয় আমরা চেষ্টা করবো যে বলার জন্য। আচ্ছা, আমি প্রথমে একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, দেখেন, আমরা হচ্ছে নবম দশম শ্রেণীর বই থেকে পড়বো। আমরা হচ্ছে এখানে আসলে এই প্রথম যে ভাষাটা, এটা কিন্তু আমাদের বিসিএস সাধারণত পরীক্ষায় আসে না। তো আমরা হচ্ছে জাস্ট অন্যান্য পরীক্ষার জন্য নবম গ্রেডের পিএসসি কর্তৃক যে অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য হচ্ছে আমরা এখান থেকে একটু পড়বো। আর তাহলে আমরা নবম দশম শ্রেণীর বই থেকে শুরু করি। আর কি কি পড়তে হবে এখান থেকে জাস্ট আমরা দেখেন আপনারা। ভাষা সাধারণত যে আমরা এখানে ইউজ কথা দেওয়া আছে নবম দশম শ্রেণীর বই থেকে, আমরা জানি ভাষা কি। তারপরে হচ্ছে আমাদের বর্তমানে কত হাজার ভাষা আছে? 3,500। আহ এখান থেকে লাইনটা ইম্পর্টেন্ট, 3,500 ভাষা আছে। তারপরে হচ্ছে এখানে জনসংখ্যার দিক থেকে এটা চতুর্থ হতে পারে, পঞ্চম হতে পারে। চতুর্থ, যদি চতুর্থ থাকলে চতুর্থ দিবেন, নাহলে পঞ্চম থাকলে পঞ্চম দিবেন এটা। আর মাতৃভাষা অনুসারে সম্ভবত হচ্ছে চতুর্থ। আর এমনি হচ্ছে জনসংখ্যার দিক থেকে হচ্ছে সপ্তম। এগুলো দেওয়া নাই। আর সাধু এবং চলিত ভাষা থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে পার্থক্যটা, এটা হচ্ছে একবার ভালো করে পড়বেন। আমি জাস্ট এখান থেকে কি পড়তে হবে আমি প্রথম থেকে যদি বলি। আমরা জানি হচ্ছে সাধারণত এখানে বইতে নাই আর কি, আমি নিজ থেকে বলতেছি আপনাদেরকে। আহ আমরা যে ভাষার বা মাধ্যমে কথা বলি সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাষা। আর ভাষার মৌলিক অংশ থাকে কয়টি, আপনি কি বলতে পারবেন ভাষার মৌলিক অংশ কয়টি? এনিওয়ান? দুইটি। আচ্ছা, ঠিক আছে। ভাষার মৌলিক অংশ সাধারণত হচ্ছে চারটি: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এগুলো হচ্ছে ভাষার মৌলিক অংশ। আর আমি তো বলেই ফেললাম, মোট ভাষা কয়টা আছে? 3,500। আর বাংলা ভাষা পৃথিবীতে কথা বলে 30 কোটি, এটা অলমোস্ট 35। এটা হচ্ছে পরিবর্তনশীল তথ্য, এটা সাধারণত পরীক্ষা আসে না। আর আমরা সাধারণত দুইভাবে কথা বলি, আচ্ছা, আঞ্চলিক, একটা হচ্ছে উপভাষা। আর পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে, যেমন হচ্ছে আমরা ঢাকায় যারা থাকে তারা একরকম কথা বলি, চিটাগাং একরকম, সিলেট একরকম। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলা যায়। আর আমরা যখন মৌলিক রূপ হিসেবে দুইটি ব্যবহার করা হয়, একটা হচ্ছে মৌলিক রূপ, একটা হচ্ছে মৌলিক অংশ। মৌলিক রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত আর কি, বা লৈখিক যেটাই বলেন। আর সাধু ভাষা সাধারণত শুধু লেখার ক্ষেত্রে ভাষায় ব্যবহৃত হয়, আর চলিত ভাষা মুখের ভাষা এবং লেখার ভাষা বোধ দুইটাই ব্যবহৃত হয়ে থাকে। আর সাধু পরিভাষা মানে সাধু ভাষাটা সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে রাজা রামমোহন রায়। আর চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। আমার এখানে যদি কিছু মিট যায় হয়তো সাফি ভাই সেটা আলোচনা করবে আবার। আর আমরা জনসংখ্যার দিক থেকে আমরা এখানে যদি পঞ্চম থাকলে ব্যবহারে হচ্ছে আমরা পঞ্চম। আর যদি ভাষার অবস্থান মাতৃভাষা জনসংখ্যার দিক থেকে ষষ্ঠ, কিন্তু নতুন বই অনুযায়ী এটা সপ্তম দেওয়া আছে। আর এখান থেকে আমরা যে যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, সাধু, এটা তো ইম্পর্টেন্ট। এই জিনিসটা ভালো করে পড়বেন, এটা হচ্ছে সকল পরীক্ষার জন্য, মানে নন ক্যাডার যতগুলো পরীক্ষা আছে এটার জন্য ইম্পর্টেন্ট। সাধু চলিত ভাষা, এখান থেকে কি পড়বেন এটা হচ্ছে পার্থক্য আকারে দেখবেন। আমরা সাধুরীতির যে ভাষা থাকে, এই সাধুরীতির এটা হচ্ছে পদবিন্যাস যেটা থাকে সাধারণ, সাধারণীতির যে পদবিন্যাস সেটা হচ্ছে সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধুরীতির পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। আর কৃত্রিম এটা হচ্ছে কি, চলিত রীতি যেটা থাকে এটা হচ্ছে এটার পরিবর্তনশীল থাকে এবং হচ্ছে কৃত্রিমতা বর্জিত, মানে এটা হচ্ছে কৃত্রিম থাকে না। তৎসম হচ্ছে শব্দবহুল এবং গুরু গম্ভীর সাধুরীতি। আর তদ্ভব শব্দবহুল এবং উচ্চারণ প্রমিত ভাষা উচ্চারণ হয়েছে চলিত রীতিতে। আর সর্বনাম এবং ক্রিয়াপদে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সর্বনাম এবং ক্রিয়াপদে এটা কি হয়? গঠন পদ্ধতি বা আলোচনা করা হয় সর্বনাম এবং ক্রিয়াপদের মধ্যে, বা সর্বনাম বা ক্রিয়াপদ মেনে চলে। আর এটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের পরিবর্তিত রূপ ব্যবহৃত হয় হচ্ছে চলিত রীতি। আর ক্রিয়া সর্বনাম অনুরূপ যেটা থাকে এটা পুনর্ভবে ব্যবহৃত হয়। আর ক্রিয়া সর্বনাম অনুসর্গের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চলিত রীতি। আর পূর্ণরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণরূপ, এটা কিন্তু দেখবেন, একটা হচ্ছে ক্রিয়া সর্বনাম অনুসর্গের, আর একটা হচ্ছে ক্রিয়া সর্বনাম অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় এবং পূর্ণরূপ। সংক্ষিপ্ত রূপ একটা, পূর্ণরূপ একটা, দুটা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, তো সাধুরীতি চলিত রীতি, এটা তোরা ইম্পর্টেন্ট, এখানে দেখতে পারেন মস্তিষ্ক, সাধু কি মাথা। এটা হচ্ছে সাধারণত আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং, লিখিত খাতার মধ্যে এটা খেয়াল রাখবেন। সাধু এবং চলিত ভাষা মিশ্রণ করা যাবে না, এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। এক্ষেত্রে আপনার নাম্বার কাটা যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা লিখার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন।
আর বাংলা ভাষা শব্দ ভান্ডার, এটা হচ্ছে আমরা যে বিস্তারিত পড়বো হচ্ছে আমরা শব্দের মধ্যে, তারপর একটা আলোচনা আসছে আমরা আলোচনা করে যাই। আমরা একটু এখানে শর্টকাট যদি আমরা দেখি, আমি শর্টকাটের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, এখানে একটা জিনিস হচ্ছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনার মেসেজে বললেই হবে, সমস্যা নেই, বোঝা গেলেই হবে। এখানে তৎসম শব্দবহুল বা তদ্ভব শব্দবহুল যা আছে, এখানে হচ্ছে আমি একটু শর্টকাট আলোচনা করি। আপনারা হয়তো এটা অনেকেই অনেকভাবে পড়ছেন, আমি একটু আমার মতো করে বলি। আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন শব্দ আলোচনা করবো তখন হচ্ছে এই জিনিসগুলো চার বিস্তারিত পড়বো। তো আমরা প্রথম যে পার্টটা আছে, তৎসম তৎসম যে থাকে, এটা সাধারণত আমি বইয়ের মতো বলতেছি না, আপনার যদি খাতা থাকে আপনারা লিখে রাখতে পারেন। তৎসম হচ্ছে মানে তার সমান বা হচ্ছে সমান, মানে তার সমান বা অর্থাৎ সংস্কৃত শব্দ। তো এটা হচ্ছে পারিভাষিক শব্দ যার মূল উৎসই হচ্ছে সংস্কৃত। বাংলা ভাষা যতগুলো তৎসম শব্দ আছে তার হচ্ছে 25%, মানে 25% হচ্ছে, লিখতে একটু ঝামেলা, 25% হচ্ছে তৎসম শব্দ। আর বাংলা ভাষার মাসের নাম, বারের নাম, দিকের নাম, এগুলো সাধারণত হচ্ছে তৎসম শব্দে ব্যবহৃত হয়ে থাকে। আর এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস মনে আচ্ছা, এটা ওই সাবিক ভাই বলবে, ওই যে জ ফলা ফলা শব্দগুলো যেগুলো থাকে এগুলা। আর এখানে সাধারণত হচ্ছে তৎসম শব্দ বলতে গেলে চন্দ্র, সূর্য, নক্ষত্র, মানে হচ্ছে যেসব ভাষা বাংলা ভাষা মানে অপরিবর্তিত হয়ে কি বাংলা ভাষা প্রবেশ করছে সাধারণত এগুলো তৎসম শব্দ বা বলা হয়। তারপর হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম হতে সামান্য বিকৃত হয়ে আমাদের এই ভাষায় এসেছে। অর্ধ তৎসম হচ্ছে 5%, এটা ছিল 25%, এটা হচ্ছে 5% অর্ধ তৎসম। এটা হচ্ছে আমরা শব্দের মধ্যে আরো বিস্তারিত আলোচনা করবো। এটা হচ্ছে 5%। এখন এই 5%-এর মধ্যে আমরা যে এই সামান্য বিকৃত হয়ে, এটা নাম পরীক্ষা আসে না তৎসম শব্দ কাকে বলে, জাস্ট এখানে আসে যে তৎসম শব্দের উদাহরণ, যে এখানে চামার বা তদ্ভব, এখানে যে সংস্কৃত শব্দ হস্ত, প্রকৃত তদ্ভব হচ্ছে কি অর্ধদশম নাম, সরি অর্ধদশম বলতেছি। সামান্য পরিবর্তন হয় এটা আসছে এখান থেকে, জ্যোৎস্না, চারাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত। এখানে হচ্ছে আপনার নর্মাল আছে, চার পাঁচটা আছে, জ্যোৎস্না, চারাদ্দ, গিন্নি, বোষ্টম, কর্তৃক। এটা যদি আপনারা যদি শর্টকাটে মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে লিখবেন হচ্ছে গিন্নি। আপনার কি খাতা কলম নিয়ে বসছেন? যদি থাকে তাহলে লিখতে পারেন গিন্নি। তারপরে হচ্ছে মাগ্গি, জ্যোৎস্না, কুচ্ছিত, গতরে, বোষ্টমের বাড়িতে নেমন্ত্রণ খেতে যান। তাহলে এই ছন্দের মধ্যে হচ্ছে অর্ধদশম শব্দ সবগুলা চলে আসছে। শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তারপর তদ্ভব শব্দ, আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাইয়া ছন্দটা আরেকবার বলা যাবে? আচ্ছা, এটা হচ্ছে গিন্নি, গিন্নি, গিন্নি। এখানে অনেক কিছু নাই, আমি একটু বাড়তি বলতেছি এটা। আর এটা হচ্ছে এইটা স্পেলিংটা, গ, গিন্নি, মাগি, জ্যোৎস্না, কুৎসিত, গতরে, কুৎসিত, গতরে, কুৎসিত, গতরে, বোষ্টমের বাড়িতে নেমন্ত্রণ খেতে যান। জ্যোৎস্না, ছেড়াদ্দ, এই যে গিন্নি, বোষ্টমের বাড়িতে, এই যে কুৎসিত বানানটা দেখেন এখানে দেওয়া আছে, বোষ্টমের বাড়িতে নেমন্ত্রণ খেতে যান। এটা হচ্ছে অর্ধ দশমের ক্ষেত্রে। আর তদ্ভবটা একটু দেখেন, তদ্ভব হচ্ছে যেসব শব্দ মানে হচ্ছে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা প্রবেশ করছে সেটা হচ্ছে তদ্ভব শব্দ। এটা হচ্ছে মূলত বাংলা ভাষা, বাংলা যে ভাষাটা আছে এটার হচ্ছে 60%, 60% হচ্ছে এটা। এটা হচ্ছে পরিবর্তনশীল তথ্য, এটা অনেক বইতে এটা দেওয়া আছে 55%, 55 বা 60, যেটাই থাকে আপনারা সেটা অ্যান্সার করবেন। তদ্ভবের ক্ষেত্রে হচ্ছে বাংলা ভাষার শব্দ। আর এটার ক্ষেত্রে আপনারা লিখবেন, ছন্দটা এভাবে মনে রাখতে পারেন। এখানে অনেকগুলো আছে, জাস্ট হচ্ছে যেগুলো পরীক্ষা আসে সেই জিনিসগুলো হচ্ছে আমি একটু বলতেছি। আখি আজ করেছে কাজ, আখির থাকবে আজ, করেছে কাজ, আখি আজ করেছে কাজ, মো করেছে বিয়ের সাজ, বোবা এনেছে মাছ ভাত, মাথায় হাত, কানে দাঁত, চাঁদ সই, করা তদ্ভবের কাজ। আচ্ছা, আপনাদের যদি লিখতে সমস্যা হয় আমি পরে এটা সুন্দর স্লো বললে সুন্দর, আচ্ছা ওকে, আমি একটা আর স্লোলি বলতেছি তাহলে। আহ তদ্ভব, আখি আজ করেছে কাজ। আপনারা কি লিখতে পারছেন? না হলে সমস্যা না, রেকর্ড থাকবে, আপনারা যদি না লিখতে পারেন বলেন, আমি মেসেজ এটা দিয়ে দেবো আর কি। আখি আজ করেছে কাজ, মৌ করেছে বিয়ের সাজ, মৌয়ের উপর দাগ থাকবে, সাজের উপর থাকবে, বৌমা এনেছে মাছ ভাত, বৌমা, মাছ ভাত। তারপরে মাথায় হাত, কানে দাঁত, মাথায় নিচে দাগ আন্ডারলাইন করবেন,
কানের নিচে আন্ডারলাইন করবেন, দাঁতের নিচে আন্ডারলাইন করবেন, চাঁদ সই করা তদ্ভবের কাজ। আচ্ছা, আমি তাহলে একটু বলে যাই, আমরা সবগুলো মেসেঞ্জারে দিয়ে দিব পরে। ওকে। তারপর হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ যেটা আছে এটা হচ্ছে বাংলা ভাষায় সরাসরি, যেটা আদিম ভাষা থেকে আমাদের কোল মুন্ডা প্রকৃত, এখান থেকে একবারে যেটা আছে যেমন চুলা উন্নয়ন মুন্ডারি ভাষা, কুলা গঞ্জ ডঙ্গ টপর ডাকি ইত্যাদি হচ্ছে দেশি ভাষা শব্দ। এগুলো খুব ভালো করে পড়বেন, এগুলো পরীক্ষায় অনেকবার আসে, যে কোলা গঞ্জ চোঙ্গা ড্যাপ ইত্যাদি। আর বিদেশি শব্দ এখানে অনেকগুলো আছে, ধর্ম সংক্রান্ত, পার্সি সংক্রান্ত, আরবি, গুজরাটি, পাঞ্জাবি, তারপরে হচ্ছে তুর্কি, চীনা, মায়ানমার, বার্মিজ, জাপানি, পর্তুগিজ। এখানে ছন্দগুলো এক একজন এক এক রকমের পড়ছেন, জাস্ট আমি হচ্ছে একটু বলে যাই, আপনারা হচ্ছে পরে দরকার হয় আমি এটা গ্রুপে দিয়ে দিব। আহ, বিদেশি শব্দের ক্ষেত্রে হচ্ছে যেগুলো আমরা নিত্য ব্যবহার করতেছি, আর বিদেশি যেমন পর্তুগিজ, পার্সি, ওলন্দাজ, তুর্কি বা পার্শ্ববর্তী দেশে আরবি শব্দ, এগুলো হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ অনেকগুলো আছে যেগুলো পরীক্ষা আসার মতো। আর পার্সি মানে হচ্ছে কিন্তু ইরান, ইরান থেকে যে ভাষাগুলো আসছে। তো আমরা এটা শর্টকাটে যদি মনে রাখতে পারি, চন্দ্র আকারে যদি পড়তে পারেন, তাহলে এটা হচ্ছে কার্তুস কুপন দিকু রেস্তোরাঁ, পয়গম্বর খোদার দেওয়া, নামাজ রোজা পালন করলে ফেরেশতা তাদেরকে বেহেশতে নেবে, গুনাহ করলে দোজখে নেবে। আপনার পরে রেকর্ড থেকে শুনতে পারেন, বা আমি এটা ক্লাসে দিয়ে দিব, মানে পরে মেসেঞ্জারে চোখ তুলে দিয়ে দিব। পার্সি বা ইরানের ক্ষেত্রে আবার বলি, কার্তুস কুপন ডিপো রেস্তোরাঁ, পয়গম্বর খোদার দেওয়া, নামাজ রোজা পালন করলে ফেরেশতা তাদের বেহেশতে নেবে, গুনাহ করলে দোজখে নেবে। এটা আপনারা হয়তো অনেকে অন্যভাবে শিখছেন, যেভাবে শিখছেন সমস্যা নেই, কেউ যদি একান্ত না শিখেন তাহলে হচ্ছে এই ফর্মটা দেখতে পারেন। তারপর হচ্ছে তুর্কি শব্দ যেটা, এটা হচ্ছে বিবি, বেগম, কোর্থা খায়। কোর্তা বলতে কোরমা আর কি। বিগি, বিবি বেগম কোরমা খায়, বাবা বাহাদুর দেশ চালায়, দারোগা বাবু তাকিয়ে দেখে, গালিচায় কুলিল্লাস, চাকু হাতে বাবুচ্ছি, তা দেখে হতবাক। এখানে যে লাইনগুলো দেওয়া থাকবে, আমি হচ্ছে আন্ডারলাইন করা থাকবে, আমি বলে দিব এগুলো আপনারা ছবি যখন দিবে তখন এটা আমি একটা দেখলেই বুঝবেন আর কি। আর পর্তুগিজ যেটা, এটা হচ্ছে কেরানি, গুদাম, চাবি, জানালা, আলপিন, আলমারি, প্যারেক, এটা নর্মালি জিনিস। আর মিশ্র যেই এগুলো আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পর্তুগিজের ক্ষেত্রে, যে গুজরাটি খদ্দর হরতাল, এটা কোনো ছন্দ নেই, এটা এমনি পড়তে পারবেন। পাঞ্জাবি চাহিদা শিখ। তুর্কি হচ্ছে চাকুর, চাক, তোপ, তারগা। আর চিনি হচ্ছে চা, চিনি। মায়ানমার যেটা পুঙ্গি লুঙ্গি। জাপানি হচ্ছে রিক্সা বা হারিকিরি বা হরিকেন, যেটা থাকে। মিশ্র শব্দগুলো আমি ইম্পর্টেন্ট এখান থেকে, যেমন হচ্ছে বাংলা ইংরেজি মিক্স, যেমন পকেট মার ইংরেজি বাংলা, চৌহদ্দি পার্সি আরবি, রাজা বাসা তৎসম পার্সি শব্দ, হাট বাজার তৎসম পার্সি শব্দ, আমি এগুলো বলতেছি না আর। আর এখানে ক্ষেত্রে পারিভাষিক শব্দগুলো আপনারা আহ, অগ্রদূত বা হচ্ছে এখান থেকেও দেখতে পারেন, বা যে কোনো পারিভাষিক শব্দ এখানে আসতে পারে। গ্রাজুয়েট, সমাপ্তি, তারপরে হচ্ছে মহাব্যবস্থা, জেনারেল ম্যানেজার, তারপরে হচ্ছে ফ্যাক্টরি, এটা গ্রাজুয়েট, স্নাতকোত্তর, এগুলো আমি বলতেছি না আর। আচ্ছা, এই বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমার মতো করে আমি বলতেছি, এখানে অনেক কিছু চেঞ্জ আছে। এটা হচ্ছে 2018 সালের বই, তো 19 সালে নতুন যে বইয়ের আলোকে আমরা বলবো। এখানে ক্ষেত্রে আপনাদের অনেক তথ্য দেওয়া থাকবে, আপনার যদি খাতা কলম থাকে খাতা কলম নিয়ে বসেন আর কি। আমার এই ক্লাসে যদি কোনো কিছু মিস করে যায় সেটা সাফি ভাই পরে আলোচনা করবে, আমি বলে যাচ্ছি। ওকে। তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে ব্যাকরণ হচ্ছে তৎসম শব্দ বা হচ্ছে সংস্কৃত শব্দ। আর এখানে ব্যাকরণের যে ভাষা হচ্ছে, ব্যাকরণকে বলা হয় কোনো ভাষার সংবিধান, আমাদের বাংলা ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। আর ব্যাকরণের ব্যুৎপত্তিগত যে একটা বিশ্লেষণ আসে সেটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এই সন্ধি বিচ্ছেদ তো পড়বেন, বিযোগ, আযোগ, ক্রিযোগ, অন, এটা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ। আর বাংলা ব্যাকরণের, ব্যাকরণের হচ্ছে কি ভাষার সংবিধান। আর ব্যাকরণ হচ্ছে বিশেষভাবে ব্যুৎপত্তিগতটা ইম্পর্টেন্ট, ব্যুৎপত্তিগত হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আর যদি সন্ধি বিচ্ছেদ আসে বিযোগ, আযোগ, ক্রিযোগ, অন। আর যদি বলা হয় ব্যাকরণ ব্যুৎপত্তি শব্দ কি বিশেষভাবে বিশ্লেষণ, এটা অনেক পরীক্ষা আসছে। আর ব্যাকরণের মূলত আলোচ্য বিষয় হচ্ছে চারটি। এখানে এই চারটি ধ্বনি শব্দ, বা এটা আমরা এভাবে না শিখে আমরা পড়বো হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। সেটা পড়বো হচ্ছে, আচ্ছা পরাশের পাশের বলবো, আমি পরে বলতেছি, এটা শেষ করি। আচ্ছা, তো এখানে বাংলা যে ব্যাকরণের যে আলোচ্য বিষয়টা হচ্ছে চারটি, আমরা এটা মনে রাখবো হচ্ছে অদ্য বাস দিয়ে। অতে হচ্ছে অর্থ, অতে হচ্ছে অর্থ। আর বাতে হচ্ছে বাক্য। তারপরে হচ্ছে অচরে। অতে হচ্ছে অর্থ, যেটা লিখি আগে, এটা হচ্ছে অর্ধবাস। এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, এটা হচ্ছে বাক্যতত্ত্ব, এটা হচ্ছে শব্দতত্ত্ব।
তাহলে হচ্ছে অর্ধবাস। অর্ধবাস দিয়ে আমরা মনে রাখবো আমরা হচ্ছে অর্থতত্ত্ব বা হচ্ছে সেমেটিক্স ইংরেজি যেটা আছে, এটা হচ্ছে অর্থতত্ত্বের যে আলোচ্য বিষয়গুলো, এটা এখানে সংজ্ঞা আপনার কোনো পরীক্ষা আসবে না। জাস্ট আপনাকে আসতে পারে যে অর্থতত্ত্ব বা হচ্ছে আহ বাক্যতত্ত্বের যে পদক্রম, এটা যে আরেকটা নাম আছে, নামগুলো দেখবেন পরীক্ষায় অপশন দেওয়া, বাক্যতত্ত্ব না দিয়ে পদক্রম দিতে পারে, শব্দতত্ত্ব না দিয়ে রূপতত্ত্ব দিতে পারে, এটা নিয়ে কনফিউজ হতে পারেন, এই জিনিসগুলোর নাম একটু ভালো করে দেখবেন। আর অর্থতত্ত্বের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে গণ্যার্থ, মুখ্যার্থ, বিপরীতার্থ, তারপরে হচ্ছে পারিভাষিক শব্দ, আর হচ্ছে বাগধারা। দেখেন এখানে হচ্ছে অর্থ, দেখেন এখানে দেখেন আমি যেটা মনে রাখতাম। আর যেমন অর্থ, দেখেন এই অর্থ নিচে হচ্ছে র্যাপটা আছে। তাহলে গণ্যার্থ, মুখ্যার্থ, বিপরীত সবগুলোর কিন্তু র্যাপ আছে। তারপর পারিভাষিক শব্দটা আমি আলাদা করে মনে রাখতাম। আর এখানে একটা কনফিউজ কি, আগে কিন্তু শব্দতত্ত্বের মধ্যে বা অর্থতত্ত্বের মধ্যে হচ্ছে সমার্থক শব্দ বা বিপরীত শব্দ আলোচনা করা হইতো। এখন হচ্ছে নতুন ইয়ে অনুযায়ী এটা হচ্ছে শব্দ বা রূপ তত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। যদি অপশনে আপনার শব্দ বা রূপ তত্ত্ব না থাকে তাহলে আপনি অর্থতত্ত্ব দিবেন, যদি অর্থতত্ত্ব না থাকে তাহলে হচ্ছে শব্দ বা রূপ তত্ত্ব উত্তর হবে। তারপরে হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে হচ্ছে ধ্বনি, বর্ণ, উচ্চারণ। তারপরে হচ্ছে সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে আলোচ্য বিষয়। আর বাক্যতত্ত্বের ক্ষেত্রে হচ্ছে বাক্য সংকোচন, তারপরে হচ্ছে বাক্য প্রকরণ, বাচ্য বা উক্তি পরিবর্তন, বিরাম চিহ্ন, তার প্রবাদ প্রবচন, কারক বা বাক্যারিটা। এখন এই জিনিসগুলো বাদে যা থাকবে সবগুলো হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আপনারা তিনটা শিখবেন, আর বাকি যা থাকে সেগুলো হচ্ছে আপনারা এখানে আলোচনা করবেন আর কি, বা এটা শিখে রাখবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে 19-এর বইটা বললাম, যেমন কারক যেটা ছিল আগে বাক্যতত্ত্ব আলোচনা করতো, যদি অপশনে বাক্যতত্ত্ব না থাকে তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বতে আপনারা উত্তর করবেন। আর ঠিক বাগধারা আগে অর্থতত্ত্বতে ছিল, অপশনে যদি অর্থতত্ত্ব না থাকে তাহলে বাক্যতত্ত্বতে উচ্চারণ মানে উত্তর করবেন। প্রতিশব্দ বা সমার্থক শব্দ অর্থতত্ত্ব আলোচনা ছিল, যদি অর্থতত্ত্ব না থাকে তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব যেটাই থাকে সেটাতে আপনারা মানে উত্তর করবেন আর ক্যান্সার করবেন। তাহলে আপনারা অপশন অনুযায়ী অ্যান্সার করবেন, মানে বিশেষ করে নবম দশম শ্রেণীর যে আপডেট বইটা আসছে, তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। সাধারণত হচ্ছে নতুনটাই থাকবে, পুরাতনটা থাকবে না, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো, যেমন পদ হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব আলোচনা আলোচনা করা হয়। তারপরে হচ্ছে পদ পরিবর্তন বাক্যতত্ত্বে, সন্ধি ধ্বনিতত্ত্বে, সমাস শব্দ বা রূপতত্ত্বে। তারপরে হচ্ছে বাচ্য যেটা থাকে শব্দ বা রূপতত্ত্বে থাকে। বিভক্তি হচ্ছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, উক্তি হতে বাক্যতত্ত্ব। এই জিনিসগুলো হচ্ছে একটু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন। আর যেটা কনফিউশন সেটা তো বলে দিলাম। তারপর যদি কিছু মিস হয় সেটা হচ্ছে সাফি ভাই আলোচনা করবে। আর এখানে আরেকটা জিনিস, এটা এই পাঠের মধ্যে যদি আমরা পড়তে যাই, বাংলা ভাষা সাধারণত মানে উৎপত্তি হয় সপ্তম শতকে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি বলি বিভক্তিহীন যে শব্দটা সামনে পড়বো আমরা অবশ্য। আর যেহেতু আমরা ব্যাকরণ পড়তেছি বা ভাষা পড়তেছি, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে প্রথম যে গ্রামার, মানে যে গ্রামার বইটা লেখে, এটা হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা রচনা করেন লাথানিয়ান ব্যাসি হ্যালহেড। এটা হচ্ছে 1778 সালে 29 লেখেন, এটাকে বলা হয় বাংলা ব্যাকরণের প্রতিকরণ। তারপরে হচ্ছে এই বইটাকে বাংলা ব্যাকরণ রচনা করেন মানুয়েল দে এসেম্পুসাও, এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় লিখেন। তাহলে যদি পরীক্ষা আসে বাংলা ব্যাকরণের প্রতিকূল কাকে বলা হয়, এটা হচ্ছে গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কে লিখছে, লাথানিয়াল ব্যাসি হ্যালেট। আর বাংলা ভাষা ব্যাকরণ যেটা রচনা করেন সেটা হচ্ছে মানুয়েল দে এসেম্পুসা, এটা হচ্ছে বাংলা ভাষা। দুইটাই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। আর আমরা যে বাংলা ভাষা কথা বলছি সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর। আর বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধি বা প্রাকৃত থেকে। আর বাংলা ভাষার যে লিপির উৎস সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। এখন এই লিপি বা অক্ষর যেটা আমরা জানি সেটা হচ্ছে সেন যুগে মূলত আলোচনা করা হয়। আর প্রথম যে অক্ষর খোদাই করে, এখানে আরো অনেকগুলো আছে আমি এগুলো বলতেছি না, এগুলা হচ্ছে বাক্যতত্ত্ব রূপতত্ত্ব যেগুলো আছে ডিটেলস, এগুলো আপনারা পড়লেই দেখবেন। মানে এই রিলেটেড যেগুলো আছে মানে বাইরের পড়াগুলো আমি বলতেছি যেটা বইতে নাই। প্রথম যে অক্ষরটা খোদাই করে এটা হচ্ছে পঞ্চানন কর্মকার। আর বাঙালি গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হচ্ছে রাজা রামমোহন রায়। পরে মূলত এটা গরীয় ব্যাকরণ আলোচনা হয় 1833 সালে, তিনি এটা পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচনা করা হয়। যদি বলা হয় বাংলা ভাষায় এটা প্রথম কে লেখে, এটা হচ্ছে গরীয় ব্যাকরণ নামে এটা অনুদিত হয়। আর রাজা রামমোহন রায় যেটা, এটা হচ্ছে ইংলিশ হচ্ছে বাঙালি গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ। আর এই গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা এটা হচ্ছে আবিষ্কার করে রাজা রাম বা লিখেছে রাজা রামমোহন রায়। আর গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা 1801 সালে, এটা লিখে হচ্ছে উইলিয়াম ক্যারি। আচ্ছা, বাংলা ভাষার সঙ্গে যে ভাষাটার মিল আছে এটা হচ্ছে মুন্ডা ভাষা। আর আমি তো একটু আগে সাধু চলিত ভাষা পার্থক্য বললামই, আশা করি আপনারা পারবেন। আর এটা আরেকটা পরীক্ষা আসে যে পাণিনি কি ছিলেন, এটা হচ্ছে বৈজ্ঞানিকবিদ, যে হচ্ছে ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়। আর অনেক বইতে হচ্ছে গরুর অপবংশ থেকে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়। এটা হচ্ছে আপনারা অপশন অনুযায়ী অ্যান্সার করবেন। আর এখানে আরেকটা জিনিস, আমরা হচ্ছে এই যে
বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় চারটি, অধ্যবাস বললাম মানে অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বা শব্দতত্ত্ব। এর বাইরেও কিন্তু তিনটা আলোচনা করা হয়, এটা হচ্ছে ছন্দ প্রকরণ, অলংকার প্রকরণ, অভিধান তত্ত্ব। তাহলে এই তিনটার বাইরে কিন্তু আরো তিনটা আছে, মানে অধ্যবাসের বাইরেও আরো তিনটা আছে, ছন্দ প্রকরণ, অলংকার প্রকরণ বা অভিধান তত্ত্ব। আর এই অভিধান তত্ত্বের মধ্যে আমরা যদি আরো ডিটেলস যদি পড়তে চাই, যেমন হচ্ছে সাধিত শব্দ দুই প্রকার, একটা হচ্ছে নাম শব্দ বা ক্রিয়া শব্দ, প্রকৃতি প্রত্যয়, এগুলো হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করবো পরে। এই প্রকৃতি প্রত্যয়ের মধ্যে প্রকৃতি কাকে বলে আমরা জানি হচ্ছে আহ যে শব্দাংশ যুক্ত হয় সাধারণত চল যোগ অন্ত চলন্ত, হাত যোগ ল হাতল। তাহলে এখানে প্রকৃতি এবং প্রত্যয় দুইটা এটা প্রত্যন্ত শব্দ। এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আর কি, এই ডিটেলস সম্পর্কে। তদ্ধিত প্রত্যয়, কীট প্রত্যয়, উপসর্গ, এগুলো আমরা আলাদা টপিক আছে, আমরা ওইটাতে না যাই। আর এখানের ক্ষেত্রে হচ্ছে এখন সাফি ভাই আমাদেরকে কিছু বলবে আর কি। সাফি ভাই কি আছেন? আপনার হয়ে গেছে? আর কিছু বাদ করে আপনি বলতে পারেন। আপনি বলেন, আমি মোটামুটি শেষের দিকে বলছি যা। আর যেগুলো আমি ক্লাসে যখন শুরু হলে তখন বলে দিব নি যদি কিছু বাদ থাকে। বুঝি নাই। শুরু করলে তখন বলে দিব নি যদি কিছু বাদ থাকে। ও আচ্ছা, তাহলে আমি তো এখানে ওই যে প্রথম যেটা পার্ট গুলো এটা মোটামুটি বলে দিলাম। আর এখানে চারটা জিনিস, এটা হচ্ছে জাফর ভাই বলবে, তারপরে আমি একটু just সংক্ষেপে বলি। যেটা আমাদের মূল পরীক্ষায় থাকে, ভাষার যে মূল উপকরণ বা হচ্ছে প্রাণ, এটা হচ্ছে বাক্য। আর ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাক্যের যে মৌলিক উপাদান বা ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে শব্দ। শব্দের একক হচ্ছে ধ্বনি। শব্দের ক্ষুদ্রাংশ বা অর্থবোধক যেই একক থাকে সেটা হচ্ছে রূপ। আর শব্দের গঠনগত যে একক সেটা হচ্ছে বর্ণ। আপনারা হচ্ছে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আর বর্ণ কি, তারপর অক্ষর কি আমরা জানি। আচ্ছা, একটা একটা প্রশ্ন, এটা যদিও পারার কথা, আমরা কি জানি বর্ণমালা কয়টি? পারার কথা, সবাই জানি হয়তো। হ্যাঁ, বর্ণমালা। একটি। হ্যাঁ, বর্ণমালা একটি, আর বর্ণ হচ্ছে 50টি, অনেকগুলো বর্ণের সমন্বয়ে একটা মালা হয়। আর এই বর্ণমালার মধ্যে আমরা জানি হচ্ছে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এখানে এই বর্ণের মধ্যে আমরা তিন প্রকার আছে, একটা হচ্ছে মাত্রা অনুসারে হচ্ছে বর্ণ তিন প্রকার। একটা হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, আরটা হচ্ছে মাত্রাহীন। আমরা জানি আমাদের দাঁত হচ্ছে 32টি, তো আমাদের পূর্ণ মাত্রা হচ্ছে 32টি। আর অর্ধমাত্রা হচ্ছে 8টি, স্বরবর্ণতে একটি থাকে, ব্যঞ্জন বর্ণতে 7টি থাকে। আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, স্বরবর্ণতে 4টি, ব্যঞ্জন বর্ণতে 6টি। আর বর্গ যেটা থাকে বা স্বরবর্ণের ক্ষেত্রে যে পূর্ণমাত্রা যে বললাম, পূর্ণমাত্রা 32টির মধ্যে স্বরবর্ণতে 6টি এবং ব্যঞ্জন বর্ণতে 26টি। এই জিনিসগুলো হচ্ছে সাফি জাফর ভাই আলোচনা করবে, তো আমি একটু বলে দিলাম। আরটা হচ্ছে আমরা যে বর্গ বর্ণ করি, এটা হচ্ছে 5টি, ক, ছ, ট, ত, প, যেটা হচ্ছে বর্গ বর্ণ, এটা মূলত 5টি। আর স্পর্শ বর্ণ হচ্ছে 25টি। আচ্ছা, মোটামুটি আমার শেষ। এখন জাফর ভাই শুরু করতে পারেন, বা সরি সাফি ভাই শুরু করতে পারেন। আমি এটা অফ করে দিই। আচ্ছা, আমি একটু ফাস্ট বলছি হয়তো। ক্লাস আসলে 40 মিনিট, তো বেশি টাইম না দিয়ে একটু তাড়াতাড়ি বললাম আর কি। আমি যে আপনাদের বুঝতে সমস্যা হলে আমি ওই যে ও, আপনাদের এটা দিয়ে দিব আর কি। যেগুলো ছন্দ বললাম এগুলো হচ্ছে ক্লাস শেষে ছবি তুলে দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিবে। স্যার আপনার সেম লেকচারটা যদি লিখিত আকারে দিয়ে দেন তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমার এই লেকচারটা লিখিত আকারে আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ছবি তুলে দিয়ে দিব, আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিবেন আর কি। যে কারণ স্যার মানে আপনার লেকচারটা ফিউজ করে করে যদি আমরা লিখতে যাই তাহলে এটা মানে 25 মিনিট লিখতে গেলে আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। এই আচ্ছা আর কি। ঠিক আছে, ওকে, আমি লেকচারটা আমি ইয়েতে দিয়ে দিব আপনাদেরকে, আমি ছবি তুলে দিয়ে দিলে আপনারা মেসেঞ্জার থেকে লিখে নিয়েন আর কি। আর যদি লেখা না বুঝেন তাহলে আমাকে বলবেন, কারণ আমি যখন পড়ছি তখন আমার নিজের মতো করে নোট করে পড়ছিলাম। আমি আপনাদেরকে ছবি তুলে দিয়ে দিব, আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিয়েন আর কি। আর এখানে আমার টাইম কয় মিনিট আছে স্যার? টাইম আছে, আপনি সাবিক ভাই আপনি শুরু করতে পারেন, 10 মিনিট টাইম আছে, 10-12 মিনিট টাইম আছে এখন। আচ্ছা, আজকে মনে হয় ধর্নী আছে না? ধনী যেটা আছে এটা হচ্ছে ওই যে জাফর ভাই হয়তো বিস্তারিত আলোচনা করবে, প্রথম অংশে যদি কিছু থাকে বা আপনি। যখন হয়তো মনে হয় ধর্নী পরিবর্তন বলবে, ধর্নী পরিবর্তন আগে ধর্নী একটা চ্যাপ্টার আছে। আচ্ছা হ্যাঁ, করেন তাহলে আপনি শুরু করেন তাহলে। বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, আপনি যেগুলো মিস করে গেছেন ওগুলো আমি বলে দিচ্ছি। সেটা হলো বর্তমানে বাংলা ভাষার স্থান কত, এই জিনিসগুলো একটু বলে দেই। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই টপিক থেকে প্রশ্ন মোবাইল দিয়ে নিচ্ছি, আমার ল্যাপটপে একটু সমস্যা। দেখেন দেখা যায় কিনা। দেখা যাচ্ছে? জি। জি ভাইয়া। আচ্ছা দেখেন, এনথোলগ হচ্ছে যারা ভাষা নিয়ে
রিপোর্ট প্রকাশ করে, ঠিক আছে? তো তারা 2024-এ একটা রিপোর্ট প্রকাশ করছে। সেই রিপোর্টে বর্তমানে পৃথিবীতে মোট ভাষা আছে হলো 7,168টি, ঠিক আছে? এর মধ্যে সবচাইতে বেশি ভাষায় কথা বলা হয় ইংরেজি ভাষায়, প্রায় 150 কোটির মতো মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। দ্বিতীয় হলো মান্দারিন, মান্দারিন প্রায় 110 কোটি মানুষের মতো মানুষ কথা বলে মান্দারিনে, ঠিক আছে? মাতৃভাষার বিচারে যদি আমরা চিন্তা করি, এগুলো বললাম পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে কোনটা, মাতৃভাষা না, নর্মালি ভাষায় কথা বলে হলো ইংলিশ, সবচেয়ে বেশি কথা বলে এখন ইংরেজিতে। যদি মাতৃভাষার বিচারে প্রথম ব্যবহৃত ভাষা বলা হয় তাহলে মান্দারিন, মান্দারিন প্রায় 93 কোটি মানুষ মান্দারিন ভাষায় মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। তারপরে হলো বাংলা ভাষায় কথা বলার বিচারে হলো সপ্তম পৃথিবীতে। যদি আমরা বলি যে, শুধু বলি যে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলার বিচারে স্থান কত, মাতৃভাষা হিসেবে না, শুধু কথা বলার বিচারে বাংলা বাংলার স্থান কত, তাহলে সেটা হবে হলো সপ্তম। প্রায় 27 কোটি মানুষ হলো বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? আর যদি মাতৃভাষার বিচারে বলা হয় যে মাতৃভাষার বিচারে বাংলার স্থান কত, তাহলে সেটা হবে হলো পঞ্চম। বুঝতে পারছেন? যদি বলে যে মাতৃভাষার বিচারে বাংলা স্থান কত, তাহলে হয় পঞ্চম। আর যদি বলে পৃথিবীতে কথা বলার বিচারে বাংলা ভাষার স্থান কত, তাহলে হবে হলো সপ্তম, ঠিক আছে? এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হলো আপনার বাংলা ব্যাকরণের একটা প্রশ্ন ছিল, সেটা হলো, আচ্ছা, বাংলা ব্যাকরণের সমাচার আর কি, প্রথম বাংলা ভাষা কে রচনা করছে, বাংলা ভাষার গ্রন্থ কে রচনা করছে, এগুলো পরীক্ষায় আসে। 45তম তো একটা আসছিল যে প্রথম বাংলা ভাষা কে রচনা করে, ঠিক আছে? তো আমি এটা ডিটেইলস একদম বলে দিচ্ছি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত, ঠিক আছে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করা হয়েছে, কথা কিন্তু খেয়াল করতে হবে, বাংলা ভাষার, এটা কিন্তু বাংলা ভাষায় না, বাংলা ভাষার জন্য প্রথম ব্যাকরণ রচনা করা হয়েছে 1734 সালে, ঠিক আছে? যেটা হলো রচনা করছে মনু এল দা এস সুম্পুসাও, ঠিক আছে? এটা কিন্তু বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, নট ব্যাকরণ গ্রন্থ, এটা কোনো গ্রন্থ না, ঠিক আছে? এটা হলো একটা ব্যাকরণ, ঠিক আছে? যে নাম ছিল হলো ভোকাবুলারি, কিছু একটা নাম আছে, অনেক বিশাল একটা নাম, যার মধ্যে হলো পর্তুগিজ ভাষায় কিছু অভিধান ছিল এবং তার কয়েকটা পেজ হলো বাংলা ভাষা নিয়ে কিছু ব্যাকরণ ছিল, ঠিক আছে? 1734 সালে রচনা করা হয়েছে এবং প্রকাশিত করা হয়েছে হলো 1743 সালে পর্তুগালের লিসবন থেকে, রোমান রোমান লিপিতে, পর্তুগিজ ভাষায় রোমান লিপিতে সেটা প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে? তাহলে যদি বলে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করছে, তাহলে উত্তর হবে হলো মনো এল দা অ্যাস সম্পুসাও। বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ, ঠিক আছে? বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ, গ্রন্থ যদি বলা হয় তাহলে সেটা হবে হলো গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। সেটা রচনা করছে হলো নাথানিয়েল ব্রাসি হেলহেড। 1776 সালে রচনা করা হয়েছে এবং 1778 সালে ইংরেজি ভাষায় হুগলি থেকে প্রকাশ করা হয়েছে। তাহলে যদি বলি যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করছে, মনো এল দ্য শম্ভুসাও। আর যদি বলি যে প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করছে, তাহলে হবে হলো নাথানিয়েল ব্রাসি হেলহেড। এটা কিন্তু ইংরেজি ভাষায়, আগেরটা ছিল কি, পর্তুগিজ ভাষায় এবং রোমান লিপিতে, ঠিক আছে? উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করছে হলো 1801 সালে। গঙ্গা কিশোর ভট্টাচার্য ইংরেজি ভাষায় রচনা করছে হলো 1816 সালে। তিত সাহেব ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করছে হলো 1820 সালে। রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করছে হলো 1826 সালে। এ যাবৎ কিন্তু কেউ বাংলা ভাষায় রচনা করে নাই, এতক্ষণ পড়ে আসলাম হয় ইংরেজি না হলে পর্তুগিজ ভাষায়। 1833 সালে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায়, আমাদের বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করছে, যার নাম ছিল হলো গৌড়ীয় ব্যাকরণ, ঠিক আছে? এটা এটা বেসিক্যালি ছিল ইংরেজি ব্যাকরণ, কিন্তু সেই ইংরেজি ব্যাকরণকে উনি বাংলাতে অনুবাদ করছিল, ঠিক আছে? ইংরেজি ব্যাকরণ ব্যাকরণ গ্রন্থকে উনি বাংলাতে অনুবাদ করে 1833 সালে প্রকাশ করছিল রাজা রামমোহন রায়। তাহলে পরীক্ষা যদি আসে যে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থকার, তাহলে কিন্তু উত্তর হবে হলো রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা, তারপরে আসি হলো, যেহেতু ধ্বনি চ্যাপ্টার আছে তাহলে আমি একটু ধ্বনি নিয়ে বলি। সেটা হলো বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা এক্স্যাক্টলি কয়টা, এটা একটু কনফিউশন আছে। সেটা হলো এক এক বইতে এক এক ধরনের আছে। প্রথমত, বাংলা ভাষায় যে ধ্বনি আছে একটা ব্যাপার, একটা সমস্যার একটা বিষয়, ঠিক আছে? স্বরধ্বনি নিয়ে খুব একটা সমস্যা নাই, কিন্তু ব্যঞ্জন ধ্বনি নিয়ে সমস্যা আছে। ব্যঞ্জন ধ্বনি নিয়ে এক একজনের মধ্যে এক একটা মতভেদ আছে, ঠিক আছে? এখন আমরা যদি বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে দেখি, তাহলে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হলো 7টা, ঠিক আছে? স্বরধ্বনির সংখ্যা 7টা, অর্ধ স্বরধ্বনির সংখ্যা হলো 4টা, ঠিক আছে? আর বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো 30টা। এই মিলে মোট ধ্বনির সংখ্যা হলো 41টা। যদি আমরা বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে দেখি, তাহলে মোট ধ্বনির সংখ্যা হবে হলো 41টা।
ঠিক আছে, যার মধ্যে স্বরধ্বনি 7টা, অর্ধ স্বরধ্বনি 4টা, 11টা, আর ব্যঞ্জন ধ্বনি হলো 30টা। ঠিক আছে, এই 30টা মিলে হলো 41টা। আবার যদি আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ বই দেখি, তাহলে সেখানে দেখা যাবে যে স্বরধ্বনির সংখ্যা 7টা, কিন্তু বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা আছে হলো 32টা। ঠিক আছে, এই ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কিন্তু কম বেশি আছে। তাহলে মোট ধ্বনির সংখ্যা দাঁড়াচ্ছে হলো 39টা। ঠিক আছে, তার মানে যদি ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ বই দেখি, তাহলে আমরা দেখবো যে মোট ধ্বনির সংখ্যা কত, 39টা। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে যে বাংলায়, উনি বলছে যে যে না, বাংলায় 31টা ব্যঞ্জন ধ্বনি আছে। ঠিক আছে, আবার সুহাস ও কৃষ্ণ দেখিয়েছেন যে বাংলায় 27টা হলো ব্যঞ্জন ধ্বনি আছে। পবিত্র সরকার বলতে 30টা ব্যঞ্জন ধ্বনি আছে, মানে আবার হায়াত মোহাম্মদ বলছে 28টা আছে। মানে এদের মধ্যে কনফিউশন আছে, এরাই নিজেরাই মানে ঠিক মতো জানে না যে এক একজন এক একটা বলছে, কারোর মধ্যে হলো আপনার 28টা, কারো 31টা, 27টা, কনফিউশন। সাধারণত পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টা। তো সাধারণত আমরা আপনার বাংলা একাডেমি অনুযায়ী অ্যান্সার করবেন 41টা উত্তর। অপশনে যদি 41টা থাকে, 41টা ছিল, ঠিক আছে। আর যদি উল্লেখ করে দেয় যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মতে কতটি, এবং যদি দেখেন যে অপশন কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। যদি অপশনে দেখেন যে 39টা অপশন আছে, সেখানে আপনার 41টা অপশন নাই, ঠিক আছে, 50টা নাই, বা অন্য কোনো অপশন নাই, যদি 39টা থাকে তাহলে মনে করবেন যে ষষ্ঠ শ্রেণী বই যেহেতু আছে, তাহলে 39টা তখন দেখাবেন। ঠিক আছে, অপশন দেখে খেয়াল করতে হবে। বোঝা গেছে এটা? এটা আপনাকে দিয়ে দিব, ক্লাস শেষ হলে এটা আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরো আছে, সেটা হলো শব্দ নিয়ে একটা প্রশ্ন আছে, শব্দের। ওইটা যে কই আছে কি দেখি, এটা আসলে কোথায় আছে, খুঁজে বের করতে হবে। কঠিন, অনেক ধরনের ইয়ে আছে তো এখানে, এই জন্য একটু মুশকিল। কই গেল এটা? আচ্ছা, 2 মিনিট টাইম আছে, আপনারা হচ্ছে শেষ হলে সেকেন্ড লিগে জয়েন দিবেন আর কি, 2 মিনিট আচ্ছা, ওটা পরে। খুঁজি একটু, ওটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে তো, ওটা খুঁজে বাই করতে হবে। কই যে আসলে সার্চ দিলাম না, আসলো না। এটা শব্দ বলতে কি ওই তৎসম তদ্ভব ওই অংশের ওগুলো না খুঁজতেছেন? না, ওই অংশ না, মানে ধরেন যে মৌলিক অংশ আছে না, আহ, ভাষার ইয়ে কি, এর অনেকগুলো আছে, তো ওগুলো কনফিউশন তৈরি হয়। আমি নোট করে রাখছিলাম, কিন্তু ওটা খুঁজে সার্চ দিলাম তো ওটা আসলো না। একটা একটা করে চেক করা লাগবে এটা তো। ভাষা লিখিত দেখি, ভাষা লিখে আসে নাকি। একটা লাইন লিখতে পারেন ওখানে কোনো কোয়েশ্চেনের, পুরো এক লাইন লিখেন, এক লাইন লিখে রাখেন। ভাষার ক্ষুদ্রতম একক দেখি, ফিরে গেল কই, ডিলিট করে দিলাম নাকি আবার? ডিলিট করার তো কথা না। আচ্ছা, ওটা আমি তাহলে ইয়ে থেকে বলে দিব নে। এখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, না হয় পরবর্তীতে শেয়ার অনেকগুলো। করে দিন আমার সাথে। আচ্ছা, আপনি তাহলে ওটা ইয়ে করে দিন। আচ্ছা, আমি তাহলে পরের অধ্যায়গুলো থেকে শুরু করি, ধ্বনি থেকে শুরু করি তাহলে। আচ্ছা, ধ্বনি তত্ত্ব থেকে শুরু করি, সেটা হলো ধ্বনি তো স্বরধ্বনি, ব্যঞ্জন শেষ ধ্বনি হয়ে কয়টা যাবে সেটা আমরা ভাই, জানি। 1 মিনিট এখানে লিঙ্ক শেষ কেটে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, পরেরটাতে জয়েন করুন। আচ্ছা, তাহলে এটা আমি ইয়ে করে কেটে দিচ্ছি।
পরেরটা তো আমি 40 থেকে দিলাম, আরো 3 মিনিট আছে। সমস্যা নেই, আগে থেকে ওপেন করতে পারবেন, সমস্যা নেই। একদম স্টার্ট করেন। স্যার, আচ্ছা আপনারা এখানে যে কাটাকাটির মেথডটা বললাম এটা বুঝছেন কিনা বলেন। তাহলে এভাবে হচ্ছে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে আদি স্বরগম নাকি মধ্য স্বরগম নাকি অন্ত স্বরগম। তারপরে হচ্ছে অপিনিয়তির যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন অপিনিয়তিতে কি হবে। অপিনিয়িতে হচ্ছে মাঝখানে দুইটা জিনিস আসবে, এটা হচ্ছে রস রসই, আর একটু হচ্ছে এই যে এটাকে কি বলে, রসাউ বলে না। এই যে এই দুইটা জিনিস আসবে, মানে আজি ছিল সেটা হচ্ছে আইস, সাধু ছিল সেটা হবে সাউদ। তাহলে এই দুইটা শব্দ মানে মাঝখানে যদি এটা এই ধ্বনিটা আসে তখন সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে অপিনিয়িতি। মানে শব্দের শুরুতে এটা ছিল না, সেটা ছিল রস্বইকার আকারে ছিল, কিন্তু এটা সরে গিয়ে সেটা যদি রশ্মি আসে, তারপর এখানে ছিল রস্যুকার ছিল, সেটা যদি এটা সরে গিয়ে যদি সেটা রসাউ আসে তখন সেটা হতো আমরা এটা ধরে নিবো সেটা হচ্ছে অপিনিয়িতি। আর অপিনিয়িটিটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। সেম এটার ইংলিশ নাম কি এই তথ্যটা হচ্ছে জেনে রাখতে হবে একটু। যেটা বললাম ইংলিশ 11 দিয়ে দিতে পারে। অসমীকরণটা হচ্ছে কি দেখেন, অসমীকরণ হচ্ছে দুইটা শব্দ ছিল সেম, এই যে দপ, এখন এখানে হচ্ছে ধপ। তো দুইটা দপ দপ উচ্চারণ না করে আমরা একই সাথে পুনরাবৃত্তি করার জন্য একটা আকার আনলাম, তখন সেটাকে আমরা দফাদপ বলবো, সেটা হবে অসমীকরণ। টপ টপ না বলে একই মানে স্বর যেটা আছে এটা পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা মাঝখানে যদি একটা আরেকটা নতুন করে শব্দ নিয়ে আনি, আকার আনি, তখন সেটা যাবে টপাটপ, এটা হচ্ছে অসমীকরণ। এভাবে আমরা এটা বুঝে নিব। উদাহরণগুলা যতগুলো মোটামুটি দেখেন, নতুন উদাহরণ শেখার দরকার নাই, কারণ এই যে অসমীকরণ অসংখ্য উদাহরণ আপনারা শিখতে পারবেন বা পাবেন। কিন্তু আপনারা এই দুইটা যদি শিখে রাখেন নবম দশম শ্রেণীর বই থেকে, দেখবেন অসমীকরণ থেকে কোয়েশ্চেন করলে কমন পেয়ে যাবেন। কারণ মোটামুটি এগুলা থেকে কোয়েশ্চেন হয় এই বইতে যে উদাহরণগুলো থাকে। আর ব্যাকরণের জন্য তো নবম দশম শ্রেণীর বইটা হচ্ছে আদর্শ, তো এই জন্য অ্যাটলিস্ট এখানে যে উদাহরণগুলো আছে এগুলো শিখে রাখলে হয়ে যাবে। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতির যে বিষয়টা হচ্ছে দেখেন, স্বরসঙ্গতি আর কিছু না, সেটা হচ্ছে একটা ধ্বনির প্রভাব আর একটা পরিবর্তিত হয়। একটা মানে সেটা একটা ধ্বনি যেটা থাকবে সেটার প্রভাবে অপর ধ্বনিটা পরিবর্তন হবে। এখন এটা এই যে আমরা এখানে কিছু উদাহরণ আছে দেখেন, দেশি এবং দেশি। তো শুরুতে দেখেন শেষে রস্বইকার আছে, তালব্যস্যের সাথে রস্বইকার আছে, কিন্তু এটা বাম পক্ষ রস্বইকার আছে, ডান পক্ষ রস্বইকার আছে, এটা ঠিক গেছে। কিন্তু ধর সাথে যে ইকার আছে এটা পরিবর্তিত হয়, ওই পাশে গিয়ে সেটা রস্বইকার হয়ে গেছে। তার মানে দেখেন একটার প্রভাব আরেকটা পরিবর্তিত হয়েছে, যখন এর পরিবর্তন হবে সেটাকে আমরা স্বরসঙ্গতি বলবো। এখন পরিবর্তনের ধরনের অনুসারে আমরা এগুলাকে কয়েকটা নামে ভাগ করব। প্রগত বলবো, মধ্যগত বলবো, অনন্য বলবো বা পরগত বলবো। এখন এটা বুঝার ক্ষেত্রে মানে একটা গুলো অবলম্বন করে আমরা এটা মনে রাখতে পারি। সেটা হচ্ছে কিরকম দেখেন, হিসাব করবেন এখানে প্রগত যখন আপনি শব্দটাই শুনবেন এটা দ্বারা আপনি বুঝতে পারবেন প্রথম, পরাগত দ্বারাই বুঝতে পারবেন আপনি শেষে। তা আপনি বুঝতে পারবেন যদি প্রথম ধ্বনিটা শক্তিশালী হয় তখন সেটাকে আমরা ধরে নিব প্রগত, যদি পরের ধ্বনি শক্তিশালী হয় তখন আমরা সেটাকে ধরে নিব পরাগত। শক্তিশালী বলতে আমরা কি বুঝাচ্ছি দেখেন, মূলা এবং মূলো দুইটা শব্দ আছে, দুইটা শব্দের ভিতরে দেখেন মর সাথে যে রস্য উকার আছে সেটা এখানেও আছে, মর সাথে যে রস্য উকার আছে সেটা বাম ডান পক্ষ আছে। তার মানে রস্য উকারের কোনো পরিবর্তন ঘটে নাই, মানে প্রথম যে ধ্বনিটা আছে এটার কোনো পরিবর্তন ঘটে নাই। তার মানে যার পরিবর্তন ঘটবে না সেই তো শক্তিশালী। কিন্তু লয়ের সাথে আকার আছে যেটা ওই পাশে গিয়ে ওকার হয়ে গেছে, তার মানে এর পরিবর্তন হয়েছে, মানে এ হচ্ছে দুর্বল। তাহলে আমি বুঝবো যেটা শক্তিশালী তার অনুসারে আমরা নামকরণটা করব। তো আমরা এখানে বুঝলাম প্রথমে যে ধ্বনি আছে সেটা শক্তিশালী, ময়ের সাথে ওকার আছে সেটা শক্তিশালী, এই হিসাবে আমরা ধরে নিব হচ্ছে মূলা হচ্ছে
মূলা থেকে মূল হচ্ছে, এটা হবে প্রগত। আমি প্রগত থেকে বুঝতে পারছি প্রথম, আর প্রথমটা যখন শক্তিশালী হবে তখন আমরা নামকরণ করবো সেটা প্রগত। পরাগতের ক্ষেত্রে সেম দেখেন, এখানে আমরা দেশি এবং দিশি যদি হিসাব করি, এখানে শেষে রস্বইকার আছে তালব্যর সাথে, এখানেও শেষে রস্বইকার আছে তালব্যের সাথে, কিন্তু এটা পরিবর্তন ঘটে নাই। মানে পরে যেটা আছে সেটা শক্তিশালী, শক্তিশালী হওয়ার কারণেই তার পরিবর্তন ঘটে নাই। তার মানে পরেরটা শক্তিশালী মানে হচ্ছে পরাগত। এভাবে আমরা মনে রাখতে পারবেন প্রগত কোনটা পরাগত কোনটা। তার মানে জাস্ট খুঁজে বের করতে হবে কোনটা শক্তিশালী আর কোনটা দুর্বল, এই অনুসারে আমরা নামকরণ করে ফেলতে পারি। মধ্যগত সিম্পল জিনিস, নাম শুনে বোঝা যাচ্ছে। মাঝখানে নতুন করে মানে প্রথম এবং শেষটা দুইটাই শক্তিশালী আকারে থাকবে, মাঝখানে নতুন করে আসবে। তো মাঝখানে যখন নতুন করে আসতেছে তখন সেটাকে আমরা মধ্যগত বলবো। ওই যে ওখানে যেরকম মধ্য স্বরগম ছিল, ওখানে মাঝখানে একটা স্বরের আগমন করতো, ওইটাকে আমরা মধ্য স্বরম করতাম। কিন্তু এখানে হচ্ছে দেখেন ধ্বনির মানে শক্তির বিষয়টা আছে, প্রথমটা শক্তিশালী শেষটা শক্তিশালী, কিন্তু মাঝখানেরটা হচ্ছে নতুন আরেকটা আসছে, ওই হিসাবে আমরা এটা নাম দিই মধ্যগত। অনন্য হচ্ছে দেখেন কারো উপর কারো কোনো প্রভাব নাই, দুইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারো উপর কারো যখন মানে প্রভাব না থাকবে, মানে প্রথম যেটা আছে ম এর সাথে ওকার আছে এটাও পরিবর্তন হয়ে গেছে, শেষে বর্গের সাথে আগা আছে সেটাও পরিবর্তন হয়ে গেছে, এরকম যখন সবগুলাই পরিবর্তন হয়ে যাবে সেটাকে আমরা বলবো অনন্য। তাইলে এইভাবেই হচ্ছে মানে প্রকারভেদটা শিখতে শিখতে হবে। তারপরে সঙ্গতি আপনি এভাবে মনে রাখতে পারবেন, তবে আসবে যে সরাসরি সঙ্গতির উদাহরণ আসবে না, এভাবে প্রকারভেদ থেকে উদাহরণগুলো আসবে, তাহলে প্রকারভেদ থেকে উদাহরণগুলো শিখে নেবে। এরপরে হচ্ছে সম্প্রকর্ষ বা সরলোপের যে বিষয়টা, এখানেও যেখানে সমার্থক শব্দ পাবেন, সমার্থক শব্দগুলো অবশ্যই মার্ক করে রাখবেন, কারণ অপশন আপনি দেখা যাবে শিখে যাবেন একটা, অপশন ওটা থাকবে না। তো এই জন্য সরলোপকে যে সম্প্রকর্ষ বলা হয় সেটা শিখে রাখতে হবে। তো এখানে সরলোপ বলতে আমরা আগেই বুঝলাম কাটাকাটি দ্বারা, বুঝতে পারছি বাম পক্ষে কোনো একটা ধ্বনি আছে যেটা হচ্ছে ডান পক্ষে গিয়ে যদি লোপ পাই তখন সেটাকে আমরা বলবো সরলোপ। এখন প্রথমটার যদি লোপ ঘটে, প্রথম একদম আদি যে স্বর আছে সেটা যদি লোপ ঘটে তাহলে সেটাকে আমরা আদি স্বরগম বলবো। শেষের যে স্বরটা আছে সেটা যদি লোপ ঘটে তাহলে আমরা এটাকে বলবো মানে মাঝখানে যে স্বর আছে সেটা যদি লোপ ঘটে সেটাকে আমরা বলবো মধ্য স্বরগম। শেষের স্বর যদি আমরা লোপ ঘটে সেটা হবে অন্ত স্বরগম। এটা সিম্পল বোঝা যাচ্ছে, নাম থেকে এটা মানে বোঝা যায়, সেটা হচ্ছে এখানে কোনো জটিলতা নেই। এই যে আপনি যখন কাটাকাটি করবেন, আমি যেভাবে কাটাকাটি সিস্টেমটা দেখাইছি, আপনি যখন কাটাকাটি করবেন, কাটাকাটি করলে দেখবেন কোন জায়গা থেকে ধ্বনিটার লোপ ঘটতেছে। যদি শুরু থেকে লোপ ঘটে সেটা হচ্ছে আদি স্বরলোপ, মাঝখান থেকে মধ্য স্বরলোপ, শেষ থেকে হলে অন্ত স্বরলোপ, এভাবে এটা মনে রাখতে পারেন। এরপরে হচ্ছে যদি আমরা ধ্বনি বিপর্যয়ে আসি, ধ্বনি বিপর্যয় পরীক্ষায় আসে, আপনারা যদি বিগত কোশ্চেন দেখবেন মানে বিসিএস সহকারে অন্যান্য চাকরি পরীক্ষায় মানে ওদের একটা পছন্দের টপিক হচ্ছে ধ্বনি বিপর্যয়, যেটা এখান থেকে দিয়ে দেয়। সিম্পল, এই জন্য এটা আমরা সবাই পারি। এই যে জাপানিতে রিক্সা, রিক্সা শব্দটা যদি রিস্কা হয়, তারপর হচ্ছে ফিশাস এটা যদি ফিশাস হয়, লাভ আছে এটা যদি ফাল হয়। তো এটা মনে রাখি কিরকম, দেখবেন আগে পরে ঘটবে, ব্যঞ্জন দুইটা আগে পরে ঘটবে। ক আগে ছিল রিক্সাতে, ওখানে গিয়ে শেষে চলে গেছে, দন্তস্ব আগে আসছে। তো এটা আমি মনে রাখতাম এরকম, আগে পরে হইলেই বিপর্যয় ঘটবে। মানে আগে পরেই যদি আগে পরে ঘটলেই বিপর্যয় ঘটবে, আগে পরে হলেই বিপর্যয় ঘটবে, এই তথ্যটা মনে রাখবেন, জাস্ট কোনো সংখ্যা না কিছু না, আগে পরে ঘটলেই বিপর্যয় ঘটবে। তো এটা মানে এই ব্যবস্থারও এটা নর্মালি মনে রাখা যায়, যদি বিপর্যয় যেতে এটা বেশিরভাগ পরীক্ষা আসে, তো এটা নর্মালি আমাদের ভুল হয় না। তবে যদি কখনো ভুলে যান তখন এই তথ্যটা মনে রাখতে পারেন, আগে পরে হইলে বিপর্যয়। তো এই যেটা বললাম রিক্সার কথা বললাম, লাভ ফালের কথা বললাম, পরেরটা আগে আসছে আগেরটা পরে গেছে, এবং যদি আগে পরে ঘটে তখন সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। সমীবিবন, সমীবনের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। মানে দুইটা ভিন্ন ধ্বনি থাকবে যেটা হচ্ছে একে অপরের প্রভাবে দুইটা অল্প বিস্তর সমতা লাভ করে, মানে প্রায় কাছাকাছি একই রকম হয়ে যায়, অথবা কাছাকাছি রকম হয়ে যায়, বলা যায় একই রকম হয়ে যায়। এই যে আপনি যদি দেখেন জন্ম এবং জন্ম যে শব্দটা আছে, এই জন্ম শব্দটা তো দন্তন্য ন এবং ম, কিন্তু ডান পক্ষে গিয়ে দুইটাই ম ম হয়ে গেছে। তার মানে দুইটা ভিন্ন, দুইটা একই রকম হয়ে গেছে। দুইটা ভিন্ন যদি একই রকম হইতে সেটাকে আমরা সমীভবন, মানে দুইটা ভিন্ন সমান হয়ে গেলে সমীভবন, নামকরণ থেকে এটা বোঝা যায়। তবে প্রকারভেদটা মনে রাখতে হবে আর কি, প্রকারভেদ যেখানে আছে প্রকারভেদ গুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওখান থেকেই মূলত ঠিক কোশ্চেন যদি করার target থাকে তখন সেরকম চলে আসবে আর কি। প্রগত পরাগত অন্যান্য এখান থেকে। তো এইখানেও সেম আগের তথ্য হয়, প্রথমটা শক্তিশালী হচ্ছে প্রগত, পরেরটা শক্তিশালী হইলে হবে পরাগত, আর যদি কোনোটাই না হয় ভিন্ন কিছু হয় তখন সেটা হবে অনন্য। কিরকম প্রথমটা দেখেন, আমরা যদি একটা শব্দ দেখি চক্র, আর হচ্ছে হচ্ছে চক্ক। তো দেখেন এখানে প্রথম হচ্ছে ক, ক এর পরেই র আসছে, তার কিন্তু ওই পাশে গিয়ে দুইটাই ক হয়ে গেছে। তো মানে তার যে শক্তিশালী সেই তো তার মতো করে নিজের মতো করে করে নিছে, তার মানে প্রথম যেটা আছে ক সেটার মতো করে দুইটাই হয়ে গেছে। তার মানে প্রথমটা হচ্ছে বেশি শক্তিশালী, প্রথমটা শক্তিশালী হইলে বললাম প্রগত। আরেকটা যদি বলি সেটা হচ্ছে পদ্ম এবং এই যে পদ্ম, এখানে ধ এবং ম আছে, আর এখানে হচ্ছে পদ্ম দুইটাই। তো ধ এবং ম এই দুইটা যদি ভাঙি তাহলে প্রথমে আসবে ধ, পরে আসবে ম, কিন্তু প্রথমটা অপরিবর্তিত থেকে যাচ্ছে, তার মানে প্রথমটা হচ্ছে শক্তিশালী, প্রথমটা শক্তিশালী হইলে প্রগত। কিন্তু এখানে পরের গুলো যদি আপনি দেখেন, এই যে উন্মুখ আর উন্মুখ,
পরেরটা হচ্ছে ম, প্রথমে আছে এই যে খণ্ডত যেটা, তাহলে ম পরে যেটা আছে সেটা থেকে যাচ্ছে, তাহলে ম হচ্ছে শক্তিশালী, মানে পরেরটা শক্তিশালী। তো যদি পরের এই যে এখানে তজ্জন্য, তজ্জন্য এই বর্গজ হচ্ছে পরের, কিন্তু বর্গের জোট হয়ে গেছে, তার মানে পরেরটা শক্তিশালী, পরেরটা শক্তিশালী হইলে পরাগত। আর অনন্যর ভিতর দেখবেন যে কোনোটাই না ভিন্ন কিছু, সত্য স্বচ্ছ হয়ে গেছে, একই রকম হয়েছে স ছ, কিন্তু দুইটা ভিন্ন, মানে অন্য জায়গা থেকে আসছে, যেটা এখানে ছিল না, এখন ভিন্ন জায়গা থেকে আসছে, সেটা হবে অনন্য। এবার মনে রাখতে পারে ওগুলা, এগুলো আসবে, পরীক্ষায় আসে। এরপরে বিষমী ভবন, বিষমী ভবন হচ্ছে সিম্পল জিনিস দেখে বোঝা যাচ্ছে, সমী ভবনের উল্টা। সমী ভবনের দুইটা একই রকম হইতো, বিষমী ভবন হবে দুইটা ভিন্ন রকম। এই যে দুইটা র র ছিল, একই রকম ছিল, ওই পাশে গিয়ে একটা ভিন্ন হয়ে গেছে, শরীর ছিল ওই পাশে শরীর হয়ে গেছে লাল, দুইটা একই রকম ছিল, একটা ন হয়ে গেছে নাল। তো এভাবে একই রকম জিনিস যখন ভিন্ন রকম হয়ে যাবে সেটা হবে বিষমী ভবন, এটা সিম্পল, এগুলা পারা যায় বিষমী ভবনটা। দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে কি একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাবে, পাকা এবং পাকা, সকাল সকাল, এই জায়গায় একটা কনফিউশনের জায়গা হতে পারে, সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জনের সাথে আপনাদের এই যে আমরা একটু আগে বললাম সমীভবন, এখানে একটা ঝামেলা হয়ে যেতে পারে। দেখেন আমরা দ্বিতীয় ব্যঞ্জনও দেখতেছি, ক যেটা ছিল এটা ডাবল হয়ে গেছে, আমরা এখানে সমীভবনও দেখলাম, চক্র যেটা আছে এটা চক্র, এখানে ক ক ডাবল হয়ে গেছে, তাহলে এই পার্থক্যটা ধরতে একটু ঝামেলা হয়ে যেতে পারে। দ্বিতীয় ব্যঞ্জনে দেখেন ডাবল ক, আবার সমীভবনও ডাবল ক, মানে ডাবল যখন সেম হয়ে যায় তখন এটাকে কখন দ্বিতীয় ব্যঞ্জন বলবো, কখন সমীভবন বলবো, সিম্পল হিসাব। সিম্পলটা কি, এখানে কোনো যুক্ত বর্ণ ছিল না, মানে একটা শব্দ ছিল, একটা বর্ণ ছিল, সেটা এখানে ডাবল হয়েছে সকাল। এখানেও একটা ছিল, ওই পাশে গিয়ে ডাবল হয়ে গেছে সকাল। তার মানে এখানে দুইটা থেকে দুইটা হয় নাই, একটা থেকে দুইটা হয়েছে, তার মানে এটা আবার আমি বলবো দ্বিতীয় ব্যঞ্জন। কিন্তু প্রগত এবং সমীভবনের ক্ষেত্রে দেখেন শুরুতেই দুইটা ছিল, দুইটার ক্ষেত্রে একটার প্রভাবে আরেকটা ডাবল হয়ে গেছে, ওইটা হবে, তার মানে এখানে দুইটা ছিল, ওই জন্য এখানে গিয়ে দুইটা আছে, কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু দ্বিতীয় ব্যঞ্জন ক্ষেত্রে একটা ছিল, ডাবল হয়ে গেছে, তার মানে এই পার্থক্যটা ধরতে পারেন, কনফিউজ হওয়ার সুযোগ নেই। ব্যঞ্জন বিকৃতি এগুলা ইজিলি ধরলে বোঝা যায়, এই পাশের ব্যঞ্জন যেটা থাকবে সেটা ওই পাশে গিয়ে মানে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের এই যে কবাট ছিল, ওই পাশে গিয়ে যদি কি হয়, কপাট হয়ে যায়, ধোপা ছিল দোপা হয়ে যাচ্ছে, একটু পরিবর্তন যখন হবে তখন সেটাকে আমরা ব্যঞ্জন বিকৃতি বলতেছি। এগুলা নাম শুনলে বোঝা যায়। ব্যঞ্জন শ্রুতি, ব্যঞ্জন শ্রুতি হচ্ছে ব্যঞ্জন শ্রুতি এবং অন্তর্হতি, এগুলা একটু ঝামেলা হইতে পারে। ঝামেলাটা কিরকম দেখেন, বউ দিদি ছিল, দুইটা দ ছিল, একটা চলে গেছে, বড় দাদা ছিল, বড়দা হয়েছে, দুইটা দ ছিল, একটা চলে গেছে। আবার এখানে হচ্ছে দেখেন, আলাহিদা ছিল, হ চলে গিয়ে এখানে হচ্ছে ভিতর থেকে হ রসিকারিটা চলে গিয়ে আলাদা হয়ে গেছে। তো এখন দুইটাই, তো এখন আপনার কাছে এখানে ঝামেলা হইতে পারে, ব্যঞ্জন শ্রুতি বলতে একটা ব্যঞ্জন বর্ণ চলে গেলে তো সেটাকে আমরা ব্যঞ্জন শ্রুতি বলতেছি। তো এখানে অন্তর্হতির ভিতরে তো হ যেটা, সেটা তো ব্যঞ্জন বর্ণ, এটা চলে গেছে, এটাও তাহলে আমার ব্যঞ্জন শ্রুতি কেন হলো না? তো সিম্পল মনে রাখবেন, ব্যঞ্জন শ্রুতির ক্ষেত্রে হবে দুইটি সম উচ্চারণ, দুটি ব্যঞ্জন ধ্বনি, মানে দ দ দুইটা একই রকম ছিল, ওইটা থেকে একটা চলে গেছে। দুইটা ব্যঞ্জন বর্ণ একই রকম ছিল, ওখান থেকে মানে সম উচ্চারিত ব্যঞ্জন বর্ণ দুইটা একই ছিল, ওখান থেকে একটা চলে গেছে, ওই জন্য এটা ব্যঞ্জন শ্রুতি। কিন্তু অন্তর্হতির ক্ষেত্রে তো দুইটা সম উচ্চারিত না, এখানে ল, হ, দ এগুলো আলাদা, এই জন্য এটা চলে গেছে। এই জন্য এটা হবে অন্তর্হতি। অন্তর্হতি মানে ভিতর থেকে একটা যখন ধ্বনি চলে যায়, ব্যঞ্জন ধ্বনি লঘু পদের একদম মধ্য থেকে, তখন সেটা হবে অন্তর্হতি। অন্তর শব্দটাকে বুঝতে পারবে অন্তর্গত, ভিতর থেকে যখন একটা চলে যায় সেটা হবে অন্তর্হতি। তাহলে এখানেও কনফিউজ হওয়ার সুযোগ নেই, আশা করি বুঝতে পারছেন। অবিশ্রুতিটা হচ্ছে, অবিশ্রুতিটা দেখেন, অবিশ্রুতি আমার কনফিউশন লাগতো সবসময় অবিশ্রুতিতে দেখতে, এই জন্য হয়তো আপনাদেরও লাগতে পারে। সেটা হচ্ছে অবিশ্রুতি শব্দটা মানে, এগুলা ওই আগের যে অংশগুলো আমার কাছে সবসময় যে ঝামেলাটা লাগতো, অবিশ্রুতি শব্দটা শুনলেই আগে যেগুলা যে কভারবেদ গুলা করে আসছি, ওগুলার কোন একটা ভিতর মানে প্যাক হয়ে গেছে, আমার মনে হয়তো ওগুলা কোন একটা করতেছি। তো এই জায়গায় যদি আপনাদের ঝামেলা হয়, মানে হওয়ার কথা না, যেহেতু সবাই একরকম হবে না, আমার হয়তো এই জন্য আমি এই জায়গায় আলাদা একটু গুরুত্ব দিতাম অবিশ্রুতির ক্ষেত্রে। আমি আপনাদেরকে বলবো অবিশ্রুতিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখতে পারেন। এখানে সিম্পল জিনিস, ইয়া থাকলে সেটা রস্য একার হয়ে যাবে, উয়া থাকলে সেটা হচ্ছে ওকার হয়ে যাবে। এই দেখেন শুনিয়া ইয়া আছে, তার মানে ওই পাশে গিয়ে সেটা একার হয়ে যাবে, শুনে হয়ে যাবে। আর যখন উয়া থাকবে সেটা হয়ে যাবে ওকার, এই যে হাঁটুয়া, ওইটা হয়ে যাবে হেঁটো। তোর উপরে ওকার আছে, সেটা উয়া আছে ওখানে, এটা হয়ে যাবে ওকার। মাছুয়া ও আছে, ও থাকলে হয়ে যাবে ওকার। আর ইয়া থাকলে হবে একার। এই দুইটা জিনিস মনে রাখলে বুঝে যাবে, সেটা হচ্ছে অবস্থিতি হচ্ছে এটা। এই কোরিয়া আছে, কোরিয়া থেকে করা হয়ে যাবে, ইয়া থাকলে এগার হয়ে যাবে। এই দুই তিনটা উদাহরণ শিখতে মনে রাখবেন, এগুলো হচ্ছে অবিশ্রুতি। রকার লোপ সিম্পল, রকার থাকবে সেটা লোপ পাবে, করতে আছে করতে হয়ে গেছে, মারলো আছে মারলো, এগুলা নাম শুনলে বোঝা যায়। তবে হকার লোপের ক্ষেত্রে একটা ঝামেলা হয়। এই যে দেখেন, হকার লোপ এবং অন্তর্হতি এই দুইটা একটা ঝামেলা হইতে পারে, কিরকম দেখেন, এই যে গাহিলো, গাইলো, ভিতরে হরস্বীকার আছে, তো ভিতরে হরস্বীকার ছিল, এটা চলে গিয়ে নতুন একটা হয়েছে গাইলো। তাহলে এটা তো এখন, এটা আমরা হ চলে গেছে, এটাকে আমরা হকার লোভ বলতেছি। কিন্তু এখানে আলাহিদার ভিতরেও তো হ চলে গেছে, এই যে আলাহিদা ওই পাশে গিয়ে আলাদা হচ্ছে, এখানেও তো হ চলে গেছে, তাহলে এটাকে আমরা মানে হকার লোভ বলতেছি না কেন? তো এই যে হ, হটা নিয়ে একটা ঝামেলা হইতে পারে, এই জন্য
ক্ষয়ের যে উদাহরণগুলো দুই জায়গায় আছে, হকার লোকে যেগুলো আছে, অন্তর্হিতে যেগুলো আছে, এই উদাহরণ দুইটা একটু আলাদা করে নোট করে নিয়ে সুন্দর করে পড়ে রাখবেন। মূলত যদি শেষে থাকে, দেখেন এই দুইটা নিয়ে আপনার ঝামেলা হবে না। আল্লাহ এবং আল্লাহ এটা নিয়ে ঝামেলা হবে না, কারণ এখানে আল্লাহ শব্দটা শেষে আছে, হ শব্দটা শেষে আছে, এখানে শব্দটা শেষ থেকে চলে গেছে, এই জন্য হকার লোক হবে। কারণ এটা অন্তর্হিত হবে না, কারণ অন্তর্হিত হওয়ার কন্ডিশন হচ্ছে ভিতর থেকে যাইতে হবে। হটা যদি এখানে এই যে মাঝখানে থাকতো তখন যদি যেত, তখন এটা অন্তর্হিত হওয়ার প্রশ্ন আসতো। কিন্তু এখানে শেষে আছে, শেষ থাকলে তো এটা অন্তর্হিত হওয়ার সুযোগই নেই, তার মানে লোক বলছে, এটা একটা হকার লোক। তাহলে এটা নিয়ে আপনার ঝামেলা হবে না। তারপর এখানে এই যে দেখেন শাহু শাহু, এখানে একদম শেষে আছে। এই চলে গেলে এটা অন্তর্হিত হওয়ার সাথে আমি কনফিউজ হবো না, এটা হকার লোক হবে, কারণ শেষ থেকে আছে। ভিতর থেকে যাইলে সেটা আমি বলতে পারতাম অন্তর্হিত হবে কিনা। কিন্তু গাইল নিয়ে একটা ঝামেলা হইতে পারে, পুরোহিত নিয়ে একটা ঝামেলা হইতে পারে, কারণ এখানে হয়তো ভিতরেই আছে। ভিতরে থাকা সত্ত্বেও লোপ হয়েছে, তো লোপ হওয়ার কারণে এখানে হকার লোক বলতেছে, অন্তর্হিত বলতেছে না। এই জন্য এই দুইটা উদাহরণ একটু মানে ঝামেলা হইতে পারে, এই দুইটা উদাহরণ একটু আলাদা করে শিখে নিবে। মানে হকার লোক কোনটা হবে, অন্তর্হিত কোনটা হবে, এই পার্থক্য যেন না হয়। এই দুইটা তথ্য যদি একটু দেখলেন তাহলে আর ঝামেলা হবে না। মোটামুটি এগুলা থেকেই ধ্বনি পরিবর্তনের এই কতগুলা যদি আপনারা করেন, এগুলা থেকেই বলে মোটামুটি কমন চলে আসবে। আর ধ্বনি পরিবর্তন এমন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে যে মানে গুরুত্বপূর্ণ, খুবই পরীক্ষায় আসে। ব্যাংকও এখান থেকে প্রায় কোশ্চেন হয়, বিসিএস ও আসে। মানে কিছু যদি ব্যাকরণের জন্য আমরা কতগুলো 5 স্টার টপিক বললে, তার ভিতরে একটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এগুলো আশা করি পড়লে ভালো করে বুঝতে পারবেন আর কি। প্রত্যেকটা টাইপ ধরে ধরে উদাহরণ প্র্যাকটিস করে করে বিগত কোশ্চেন যা আছে ওগুলো প্র্যাকটিস হবে না। এই হলো আজকের কথাবার্তা। ধ্বনি পরিবর্তন তো সামনে তো আর কিছু নাই, এতটুকু নত্যবিধ সত্যবিধ এগুলো হচ্ছে, আর ক্লাস থাকবে। আর আজকে আমরা কোনো লিখিত কোশ্চেন দিলাম না, কারণ এগুলা সরাসরি লিখিতের সাথে মিল থাকার মতো কোনো জিনিস মানে ওরকম নাই। তো ওই হিসাবে আমরা আর এখানে দিলাম না এটা। তাহলে এটাই, এতটুকুই। এখন হচ্ছে সেটা হলো সাধারণত ক্ষুদ্রতম আর মৌলিক জিনিসটা প্রায় একই জিনিস। সেটা হলো একদম রুট, যেটা যেটা থেকে আসলে শুরু হয়। যেমন আমরা যদি বলি একটা গাছের, যদি আমরা বলি বীজ, বীজ থেকে আসলে চারা হয়, চারা থেকে গাছ হয়। তো এরকম আর কি। মূল বা ক্ষুদ্রতম একক বললে একদম যেটা বেসিক, একদম রুট যেটা, সেটা। তো ভাষা সাধারণত আমরা যখন একটা কথা বলি যে আমরা বাংলাদেশে বাস করি, এরকম যদি ভাষা আমরা বলি, এই ভাষা আসলে প্রত্যেকটা একটা ধ্বনি ধ্বনি একটা 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 করে ধ্বনি ধ্বনি করে একটু গঠিত হয়। এই জন্য ভাষার মূল বা মৌলিক উপাদান যখন বলবে তখনও ধ্বনি, ভাষার যখন ক্ষুদ্রতম উপাদান বা একক বলবে তখনও ধ্বনি। কিন্তু উপকরণ হলো একটা বড় জিনিস, অনেকগুলো মিলে একটা, অনেকগুলো উপাদান মিলে একটা উপকরণ হয়। মানে একটা বাক্য যদি আমরা বলি, বাক্যের অনেকগুলো ধ্বনি মিলে একটা বাক্য তৈরি হচ্ছে, উপকরণ মানে একটা বড় বড় জিনিস। ঠিক আছে। যখন বলবে যে ভাষার মূল উপকরণ কি, তখন সেটা হবে বাক্য। ভাষার প্রাণ কি, বাক্য। বাক্য গঠিত না হলে কি হবে না, ভাষা হবে না। ভাষা যদি আমি বলতে চাই, তাহলে একটা বাক্য বলা লাগবে। ঠিক আছে। ভাষার বৃহত্তম একক কি, উপকরণ যায়, বৃহত্তম একক সেম। তাহলে ভাষার বৃহত্তম একক কি, সেটা হলো বাক্য। মূল বা মৌলিক যখন আমরা বলবো তখন একদম রুট, ক্ষুদ্রতম। ঠিক আছে। তাহলে ভাষার বৃহত্তম একক কি বা উপাদান কি, তখন বাক্য। মূল উপকরণ কি, বাক্য। প্রাণ কি, বাক্য। ঠিক আছে। আবার শব্দ, শব্দের ক্ষেত্রেও সেম। শব্দের ক্ষুদ্রতম একক বা মূল উপাদান হলো ধ্বনি, কিন্তু ক্ষুদ্রতম অংশ কিন্তু অক্ষর। আমরা যদি শব্দকে ভাঙ্গি তাহলে দুইটা অংশ পাওয়া যাবে। ঠিক আছে। একটা শব্দকে ভাঙলে একটা অংশ পাওয়া যাবে, দুইটা অংশকে আমরা আলাদা অক্ষর বলতেছি। তাহলে অংশ যখন আমরা বলবো তখন হবে অক্ষর। যদি বলি একক কি বা মূল উপাদান কি, তখন হলো ধ্বনি। বাক্যের মূল বা মৌলিক উপাদান কি, শব্দ। কারণ বাক্য একজাক্টলি শব্দ থেকে আসে, শব্দ আসে আবার হলো ধ্বনি থেকে। ঠিক আছে। বাক্য আসছে শব্দ থেকে, তাহলে বাক্যের মূল উপাদান কি হবে, শব্দ হবে। কিন্তু শব্দ যদি আমরা বলি, তাহলে শব্দের মূল উপাদান হবে হলো ধ্বনি। বাক্যের একক কি, শব্দ। বাক্যের মূল ভিত্তি কি, ভাষা। যেহেতু ভাষার প্রাণ বা ভাষার ছাদ হলো বাক্য, তাহলে আপনার ব্যাকরণের মূল ভিত্তি হবে হবে হলো আপনার তাহলে ভাষা। শব্দের গঠনগত বা মৌলিক একক কি, সেটা হলো বর্ণ। যদি পরীক্ষায় আসে যে শব্দের গঠনগত একক কি বা মৌলিক একক কি, তাহলে হবে হলো বর্ণ। ঠিক আছে। ধ্বনি লিখিত রূপ কি বলা হয়, বর্ণ বলা হয়। ঠিক আছে। এই হলো মোটামুটি এই অংশটা, এই অংশ থেকে এই প্রশ্নগুলো আসে। এটা আপনাদের আজকে দিয়ে দেওয়া হবে মেসেঞ্জারে। আসলে এখান থেকে প্রশ্ন হবে, তো প্রশ্ন হলে অনেকেই ভুল করে পরীক্ষাতে। ঠিক আছে, কনফিউজ হয়ে যায় জিনিসগুলো আসলে কি। আচ্ছা, এখন আমরা যে ধ্বনি তত্ত্বে ধ্বনি আসি, তো ধ্বনি আমরা একটু আগে আলোচনা করছি যে বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কতগুলো, এটা নিয়ে একটু কনফিউশন আছে, কনফ্লিক্ট আছে। তো এটা আমরা দেখে আসলাম একটু আগে। তো এখন আমরা দেখবো হলো স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আমরা জানি 7টা, এবং নর্মালি যদি বলি 39টা। ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি, তাহলে মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টা।
ঠিক আছে, কিন্তু যদি বলি যে বাংলা ভাষায় মৌলিক স্বর ও বর্ণ কতটি, তাহলে কয়টা হবে দেখি বলেন তো কেউ একজন। ছয়টি। মৌলিক 6টি কেন? ভাই একটা ধ্বনি বাদ যাবে, এ। আচ্ছা, বাদ যাবে, ঠিক আছে। তাহলে বাংলা যদি বলি যে আমরা বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি, স্বরধ্বনি হলো 7টা। ঠিক আছে, এবং এটা করছে কে? আব্দুল হাই করছে নাকি? যে বর্ণটা আছে ওটা কে কে প্রতিষ্ঠা করছে? আব্দুল হাই। যে ধ্বনিটা আছে। আর যদি বলি যে মৌলিক বর্ণ কতটি, মৌলিক স্বরবর্ণ কতটি, তাহলে হবে কিন্তু 6টা, এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে। এখন স্বরবর্ণ যে আছে, এই স্বরবর্ণের মধ্যে যে 11টা যে আমরা স্বরবর্ণ বলছি, স্বরবর্ণ দুইটা ভাগ আছে, একটা হলো আপনার হ্রস্ব স্বর, একটা হলো দীর্ঘ স্বর। ঠিক আছে, এই দুটোর কিন্তু পার্থক্য আছে, একটা দীর্ঘ স্বর কিন্তু 7টা। ঠিক আছে, আর হ্রস্ব স্বর কতটি? 4টা, যেটা বলি আমরা স্বরেও হ্রস্বই দীর্ঘ রিকার, এই 4টে মিলে হলো হ্রস্ব স্বর হয় 4টা, দীর্ঘ স্বর হলো 7টা। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে আমি লিখে দিব, আমার বইতে আছে, নাহলে ছবি তুলে দিব, সমস্যা নেই, এখানে নাই ওগুলা। এখন হলো কার আর হলো ফলা। কার আমরা কাকে বলি? কার বলি হলো আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি কার। বাংলা ভাষায় কার কয়টা আছে? ছয়টা। কার কতটি আছে? ছয়টা। কার কার 6টা, তাহলে ফলা কয়টা? ফলার 10টি। কার 10টি, ফলা 6টি। হ্যাঁ, এই তো, দেখেন এখানে আছে, এই যে, ঠিক আছে, এই যে এখানে আছে দেখেন। কার সহযোগী সংক্ষিপ্ত ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ঠিক আছে, বাংলায় কার হলো, এই যে বাংলায় কার কতটি? বাংলায় কার হলো 10টা। ঠিক আছে, বাংলায় কার কিন্তু 10টা, এই যে 10টি। আর যদি বলা হয় ফলা কতটি, বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা হলো 6টা। ফলা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা এখানে এগুলো থেকে প্রশ্ন আর নাই তেমন। আচ্ছা, স্পর্শ ধ্বনি কতটি, এর পরীক্ষায় আসে। ঠিক আছে, স্পর্শ ধ্বনি আসলে কি? ঠিক আছে, যেটা আমাদের ধরেন যে আমরা যখন কোনো ধ্বনিগুলোকে ইয়ে করি, উচ্চারণ করি, তখন যেগুলো আমি স্পর্শ পাই, যেগুলা, ঠিক আছে, যেগুলো আমাদের তালুর সাথে স্পর্শ পাই, সেগুলোকে আমি স্পর্শ ধ্বনি বলি। কেউ কথা বলতেছে মনে হয়। ঠিক আছে, এখানে স্পর্শ ধ্বনি কয়টা আছে? 25টা। ঠিক আছে, এই দেখেন এখানে ক ধ্বনিগুলোকে আমরা কি বলতেছি? ক বর্গীয় ধ্বনিগুলোকে আমরা বলতেছি হলো কণ্ঠধ্বনি। চ বর্গীয় ধ্বনিকে বলতেছি আমরা তালব্য ধ্বনি। ট বর্গীয় ধ্বনিকে বলতেছি আমরা কি বলতেছি? মূর্ধন্য ধ্বনি। এই যে লাস্টে যে মূর্ধন্য আছে, এই মূর্ধন্যের সাথে মিল রেখে। তারপর আমরা ত বর্গীয় ধ্বনিকে বলতেছি কি? দন্ত ধ্বনি। এই যে দন্তিন্য আছে তাকে মিল রেখে। ঠিক আছে, প বর্গীয় ধ্বনিকে আমরা কি বলতেছি? ওষ্ঠধ্বনি। তাহলে এগুলো সবগুলো 5টা 5টা করে মোট হলো 25টা হলো স্পর্শ ধ্বনি। ঠিক আছে, নতুন বই যদি 20টা দেওয়া আছে মনে হয়, কিন্তু আমরা নতুন বই সবকিছু ফলো করবো না। ঠিক আছে, এগুলো নতুন বই থেকে আমরা পড়বো না, এগুলো এগুলো আমরা পুরাতন বই থেকে পড়বো, পুরাতন বই থেকে এগুলো আসবে। বিসিএস এর নতুন বই সাধারণত এখন পর্যন্ত ফলো করা হয় নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আছে হলো পরাশ্রয়ী বর্ণ কতটি। পরাশ্রয়ী বর্ণ যে বর্ণগুলো স্বাধীনভাবে কখনোই বসে না। ঠিক আছে, এগুলো 3টা, যেগুলো সাধারণত অন্য কারো উপরে বসে। যেমন চাঁদ যদি আমরা বলি, এখন চাঁদে যখন আমরা চাঁদ যখন লিখবো, তখন চর উপরে আমরা একটা চন্দ্রবিন্দু দিব। এই চন্দ্রবিন্দু দিলাম, এটা কিন্তু চর উপরে দিলাম, অন্য একটা বর্ণের উপরে আমরা দিচ্ছি, তার মানে কি? অন্য কারো উপরে সে আশ্রয় আশ্রয় নিচ্ছে, তার মানে কি? সেটা হলো পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ কয়টা আছে? 3টা আছে, অনুস্বর, বিসর্গ এবং হলো চন্দ্রবিন্দু। ঠিক আছে, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই 3টা হলো পরাশ্রয়ী বর্ণ। ঠিক আছে, একটু আগে যেটা বলে আসলাম হলো এখানেও আছে, এখান থেকে পড়ে নিয়েন। এই যে কণ্ঠধ্বনি কতগুলো, তালব্য, মূর্ধন্য বা দন্তমূলীয় ধ্বনি। ঠিক আছে, দন্ত, ওষ্ঠ, এগুলোর সাথে হায়াত নামদের বই একটু দেখতে হবে। হায়াত নামদের বইতে কিছু আলাদা আলাদা ইয়ে দেওয়া আছে, আমরা আপনাদেরকে ওগুলো দিয়ে দিব, অসুবিধা নাই। তারপর নাসিক্য বর্ণ বা নাসিক্য অনুনাসিক বর্ণ কতগুলো, এগুলো নতুন বই তো এগুলো আছে, নতুন বই একটু ভিন্ন করে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হলো কতটি? অনুনাসিক ধ্বনি বা নাসিক্য ধ্বনি, সাধারণত এগুলোকে 7টা ধ্বনি বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে এই কয়টা এবং তার সাথে অনুসারী এবং চন্দ্রবিন্দু, এই দুইটা মিলে মোট হলো 7টা। মূর্ধন্য, ন, ম। ঠিক আছে, এই 5টা, আর হলো এখানে দুইটা মিলে মোট 7টা। এই 7টাকে বলি আমরা হলো অনুনাসিক বা নাসিক্য বর্ণ বলি। মোট হলো 7টা। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু 7টা দাগাইতে হবে, আর 5টা দাগাই আসে না। আচ্ছা, তারপরে এখানে হলো যৌগিক স্বর। যৌগিক স্বর সাধারণত দুইটা বর্ণ মিলে, দুইটা যদি স্বর মিলিত হয় তাহলে সেটাকে আমরা যৌগিক স্বর বলতেছি। যেমন এখানে দেখেন, আহ, এই যে অয় দেওয়া আছে, স্বরেয় এবং এ,
এই দুইটা মিলে কিন্তু একটা স্বর হইলো। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে, যৌগিক স্বর, দুইটা স্বর আছে এখানে, এখানে স্বরেও আছে এবং এ আছে, এই দুইটা মিলে আমরা অয় পাচ্ছি, এই জন্য এটাকে আমরা বলি যৌগিক স্বর। এরকম যৌগিক স্বরধ্বনি আছে 25টা। ঠিক আছে, এরকম যৌগিক স্বরধ্বনি কয়টা আছে? 25টা। যৌগিক স্বরধ্বনি সংখ্যা 25টা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে এই জিনিসটা স্টার মার্ক দিয়ে দিলাম, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপন আছে দুইটা, ওই এবং ও। ঠিক আছে, এই দুইটা হলো যৌগিক স্বরজ্ঞাপন, স্বরজ্ঞাপক। ঠিক আছে, এবং এই দুইটা হলো ওই এ এবং ও। ঠিক আছে, অন্য যৌগিক স্বরের কোনো রূপ নেই, এই দুইটা বাদে বাকি 23টার কোনো রূপ নাই। আমরা যৌগিক শর্ত বলি 25টা, 25টার মধ্যে দুইটা হলো যৌগিক স্বরজ্ঞাপক, আর বাকি যে 23টা আছে এই 23টার কোনো রূপই নাই। ঠিক আছে, কোনো আলাদা কোনো স্বরূপ, কোনো বর্ণ নেই। তাহলে যদি পরীক্ষায় আসে যে কতটি যৌগিক স্বরের কোনো আলাদা বর্ণ নেই, তাহলে হবে কিন্তু 23টা। ঠিক আছে, দুইটার আছে বাকি 23টার নাই, মোট হলো 25টা। ঠিক আছে। আচ্ছা, স্যার তারপরে এখানে এখানে একটা আমরা বাকি আছে তো, কোনটা? শব্দের উচ্চারণের ক্ষেত্রে স্যার আদিতে কি হবে, মধ্যে অন্তে সংবৃত বিবৃত, এগুলা একটু ক্লিয়ার ওগুলো করে ওগুলো দেন। আবার আসে এটা এখানে, এখানে কি ছিল উপরে উপরে ছিল এটা? না, এর পরে আছে, এই যে যেখানে আছে এগুলো পরে। পরে আছে, এটা আমরা নতুন বই থেকে দেখাবো, এখানে দেখলে মনে রাখতে পারবেন না, নতুন বই থেকে দেখাবো, এটা মনে রাখার টেকনিক বলে দিব, কিভাবে করে মনে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে এটা গেল, তারপরে হলো এখানে, এখানে হলো অঘোষ এবং অঘোষ, অঘোষ ঘোষ। এটা মনে রাখার সিস্টেমটা হলো, আপনারা আপনারা প্রথমে আগে ধরেন ইয়ে করে রাখবেন, মানে আগে অ দিয়ে শুরু করবেন, যে অঘোষ ঘোষ অল্প প্রাণ, আগে অ দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, অন্য কোনো ছন্দটন্দ কিভাবে মনে রাখার দরকার নাই, প্রথমে আগে অঘোষ দিয়ে মনে রাখবেন। ঠিক আছে, অঘোষ ঘোষ, অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ, আগে অ দিয়ে শুরু করবেন। ঠিক আছে, যদি বলেন যে অল্প প্রাণ আগে তারপরে মহাপ্রাণ, যদি বলেন আগে অঘোষ আগে, অ আগে আসবে, অ আগে তারপরে হলো ঘোষ। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনি অনুরীত হয় না, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি আমরা মনে রাখবো কিভাবে? অঘোষ ধ্বনি হলো প্রথম দুইটা। ঠিক আছে, স্বরবর্ণ বা ব্যঞ্জন, আহ, ব্যঞ্জন বর্ণের আমরা কি, ব্যঞ্জন বর্ণের প্রথম দুইটা হলো অঘোষ, তার পরের দুইটা হলো ঘোষ। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণের প্রথম দুটো যদি হয়, তাহলে ক এবং খ হবে কি, ক খ হবে হলো অঘোষ, তার মানে চ ছ হবে হলো অঘোষ। ঠিক আছে, প্রথম দুইটা হলো অঘোষ, আর পরের দুইটা হলো ঘোষ, যেগুলোতে স্বরতন্ত্রী অনুরীত হয়। পরের দুইটা মানে কি, যদি ক খ যদি আমরা অঘোষ হয় তাহলে কি হবে, গ ঘ হবে হলো ঘোষ। ঠিক আছে, তাহলে এটা আপনারা লিখে নিতে পারেন যে প্রথম দুইটা হলো অঘোষ, পরের দুইটা হলো ঘোষ। ঠিক আছে। আচ্ছা, অল্প প্রাণ হলো যে উচ্চারণের সময় যেগুলো বাতাসের চাপের অধিক স্বল্পতা থাকে, বাতাসের চাপ কম দিচ্ছে, আমরা উচ্চারণ করতেছি, দেখা যাচ্ছে ভিতরে বাতাসের চাপ কম থাকতেছে, এই কম যখন থাকে তখন সেটা অল্প প্রাণ হয়। অল্প প্রাণ হলো 1 এবং 3 নাম্বার। ঠিক আছে, অল্প প্রাণ ধ্বনি হলো 1 এবং 3। 1 এবং 3 নাম্বার ধ্বনিকে বলি আমরা হলো অল্প প্রাণ ধ্বনি। এক, ভাইয়া শোনা যাচ্ছে না। আসলে সরি, আসলে আমার নেটওয়ার্ক একটু ওয়াইফাই একটু ইয়ে হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে তো। দেখেন, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মহাপ্রাণ হলো 2 এবং 4, 2 এবং 4কে আমরা বলবো হলো মহাপ্রাণ, আর 1 এবং 3 হলো অল্প প্রাণ। খাতায় লিখে রাখেন যে অঘোষ হলো প্রথম দুইটা। ঠিক আছে, অঘোষ হলো প্রথম দুইটা, ঘোষ হলো পরের দুইটা, আর অল্প প্রাণ হলো 1 এবং 3 বিজোড় সংখ্যা যেগুলা, আর মহাপ্রাণ হলো জোড় সংখ্যাগুলা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসলে ঊষ্মধ্বনি। ঠিক আছে, ঊষ্মধ্বনি সাধারণত 4টা, যেগুলো সাধারণত ঊষ্ম শব্দের অর্থ হলো শ্বাস। ঠিক আছে, যেগুলো আমরা শ্বাসের মাধ্যমে আমরা যেগুলো নিই, যেমন তালপিস শ, মূর্ধন্য ষ, দন্তিস স, হ, এই 4টাকে আমরা বলি হলো ঊষ্মধ্বনি। যদি নতুন বইতে 3টে দেওয়া আছে, হকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, ঊষ্ম মানে ঊষ্ম শব্দের অর্থ কিন্তু শ্বাস, পরীক্ষা যদি আসে যে ঊষ্ম শব্দের অর্থ কি, তাহলে কিন্তু হবে শ্বাস। ঠিক আছে, ঊষ্ম শব্দের অর্থ হলো শ্বাস।
যেটা সাধারণত আমরা শ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে, যেগুলো আমরা যতক্ষণ খুশি ততক্ষণ এগুলোকে আমরা শ্বাস, আমরা যতক্ষণ খুশি ততক্ষণ এগুলো কি করতে পারি, ধরে রাখতে পারি। ঠিক আছে, এগুলোকে ঊষ্মধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়ে থাকে। ঠিক আছে, এগুলো চারটা: তালবিস্ব, মূর্ধন্য ষ, দন্তিস্ব এবং হলো হ। ঠিক আছে, অন্তস্থ ধ্বনি পরে আসতেছে এগুলোতে আমরা। এগুলো তেমন ভাবে কিছু নাই, এই যে এখানে এটা এটা পড়তে হবে। এটা আমরা নতুন বই থেকে দেখবো, এই যে এটা। ঠিক আছে, এখানে এটা পড়লে এভাবে মনে রাখা সম্ভব না, তো আমরা এটাকে নতুন বইতে একটু দেখবো। ঠিক আছে, নতুন বইতে একটু সুন্দর করে দেওয়া আছে মনে রাখার জন্য। নতুন বইতে ধ্বনি এবং বর্ণের যে চ্যাপ্টার আছে এগুলোতে কিন্তু এই যে এখানে অনুবর্ণ আছে, যেমন এগুলা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ তিনটা আছে, ফলাদেব, এগুলো কিন্তু পড়তে হবে নতুন বই থেকে। এগুলো আমরা বলে দিব কি কি পড়বেন, এই যে এখানে আসি আমরা এখন এটা। ঠিক আছে, সাধারণত এটা পড়লে ভালো মনে রাখা যায়। ঠিক আছে, দেখেন, জিভের উচ্চতা আর ঠোঁটের উন্মুক্তি এটাকে আপনাকে একবার খাতায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মাঝখানে থাকবে হলো জিভের অবস্থান। ঠিক আছে, আমাদের আমাদের যদি আপনি মুখ চিন্তা করেন তাহলে দেখবেন জিভা কিন্তু মাঝখানে থাকে, জিভা কিন্তু মাঝখানে থাকে। ঠিক আছে, আমরা যদি চিন্তা করি যে জিহ্বা আমরা চাইলে যদি আমরা মুখ হা করি, তাহলে জিহ্বা আমরা সামনে নিয়ে যেতে পারি, জিহ্বা আমরা পিছনে নিয়ে যেতে পারি, জিহ্বা আমরা মাঝখানে নিতে পারি। ঠিক আছে, তার মানে জিহ্বা কিন্তু মাঝখানে থাকবে। এই অংশটা সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ, এই অংশটা সবসময় মাঝখানে থাকে। ঠিক আছে, জিহ্বার উচ্চতা, আমরা জিহ্বাকে বড় করতেছি ছোট করতেছি, মানে উপরের দিকে নিয়ে যাচ্ছে একবার, নিচের দিকে নিয়ে যাচ্ছে একবার, উচ্চতা এটা। ঠিক আছে, উচ্চ মধ্য এগুলা। আর ঠোঁটের উন্মুক্তি মানে কি, ঠোঁট আমরা মানে বড় করতেছি, মানে ছোট করতেছি। ঠিক আছে, বড় করতেছি, ছোট করতেছি। ঠিক আছে, কতটুকু উন্মুক্ত হচ্ছে বা কতটুকু খোলা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে ঠোঁটের উন্মুক্তি বলা হয়। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা হলো সংবৃত, অর্ধ সংবৃত বা অর্ধ বিবৃত। এটা কি সেভ হয়ে গেছে নাকি? আচ্ছা, যাই হোক। ঠিক আছে, তাহলে এখানে আমরা মনে রাখবো, দেখেন প্রথমে আসবে হলো, আমরা একদম উপর থেকে মনে রাখবো। ঠিক আছে, উচ্চ এবং সংবৃত আমরা এটা মনে রাখবো আগে। উচ্চ এবং সংবৃত আমরা এভাবে মনে রাখবো। ঠিক আছে, আমরা প্রথমে মনে রাখবো কি, উচ্চ এবং সংবৃত এভাবে আমরা মনে রাখবো। তাহলে উচ্চ যখন আসবে, উচ্চের পরে আসবে হলো উচ্চ মধ্য। ঠিক আছে, তারপর আসবে হলো নিম্ন মধ্য, সবার শেষে হলো নিম্ন, সবার শেষে নিচে। সবার উপরে হলো উচ্চ, সবার নিচে হলো নিম্ন। এটা এটাকে মনে রাখবেন যে সবার উপরে কি আছে, সবার উপরে আছে হলো উচ্চ, তার সবার নিচে হলো নিম্ন। এখন মাঝখানে যে দুইটা ঘর আছে, যেহেতু আমরা সবার উপরে উচ্চ বলছি, এই উচ্চ নিচের যে অংশটা আছে, নিচের ঘরটা আছে, সেটাকে আমরা বলবো উচ্চ মধ্য। ঠিক আছে, আর নিম্ন যখন বললাম, এই নিম্নের যে উপরের ঘরটা হবে সেটাকে বলবো আমরা কি, নিম্ন মধ্য। ঠিক আছে, একইভাবে ছোট যদি উন্মুক্তি বলি তাহলে সবার উপরে কি আছে, সংবৃত আছে, সবার উপরে সংবৃত, একদম সবার নিচে হলো বিবৃত। এই সংবৃতের নিচের যেটা আছে সেটা হলো অর্ধ সংবৃত, মানে অর্ধেক। ঠিক আছে, আর যদি আমরা বলি যে একদম বলছি, নিচে বলছি আমরা হলো বিবৃত, তাহলে বিবৃতির উপরের যে ঘরটা হবে সেই ঘরটা হবে কি, অর্ধ বিবৃত। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো যে কোনটা কোথায় আছে। এখন উচ্চ যদি আসি তাহলে সবার উপরে ই হবে। ঠিক আছে, রসই হবে, একদম সবার উপরে। সবার উপরে রসই এবং এর সম্মুখ। ঠিক আছে, সবার উপরে কি হবে, রসই এবং এর কি হবে, এটা সম্মুখ। একদম সামনে থেকে আমরা যদি উচ্চারণ করি তাহলে সামনে হবে। তারপরে রসই আছে, তারপরে আছে কি আছে, উ আছে। ঠিক আছে, তারপরে আমরা যদি উচ্চ মধ্য বলি, উচ্চ মধ্য বলে এ বলবো। ঠিক আছে, উচ্চ মধ্যে আসতে এ। আর যদি বলি আমরা অর্ধ সংগীত তাহলে হবে ও হবে। ঠিক আছে, যদি আমরা বলি সবার নিচে, সবার নিচে কি, সবার নিচে হলো সরেয়া। সবার একদম নিচে, সবার নিচে হলো সরেয়া থাকবে। ঠিক আছে, সবার নিচে একদম সরেয়া। এবং তার উপরে যদি আমরা বলি নিম্ন মধ্য, নিম্ন মধ্যের সম্মুখে কি আছে, এ আছে। আর অর্ধ বিবৃত কি, সরেও আছে, সরেও কিন্তু অর্ধ বিবৃত এবং এর পশ্চাৎ পিছনে আছে। ঠিক আছে, এটা ওইভাবে ছন্দ দিয়ে অন্য কোনো ভাবে মনে রাখার টেকনিক। আপনার যদি এই ঘরটা বারবার প্র্যাকটিস করেন খাতায় ড্র করে, ঠিক আছে, তাহলে যদি চোখে দেখাতে একটু দেখেন, তাহলে তাহলে যদি খাতায় ড্র করে করেন তাহলে মনে থাকবে। ঠিক আছে, এটা একদম এই সিরিয়ালে মনে রাখতে হবে এইভাবে। ঠিক আছে, সবার নিচে হলো সরেয়া, সবার উপরে হলো সম্মুখ যদি আমরা বলি তাহলে রস্বই, উচ্চ মধ্য যদি বলি তাহলে আমরা এ। ঠিক আছে, যদি নিম্ন মধ্য বলি তাহলে সরেয়া, মানে সরে ও এবং এ আছে। ঠিক আছে, এমনি এটা মনে রাখতে হবে। এছাড়া অন্য কোনো যদি ছন্দ, ছন্দ দিয়ে এগুলো মনে রাখা যায় না ভাবে, কারণ এটা ফিগার, তো আপনাকে ফিগার দেখে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এগুলোতে আমরা আসি, এগুলোতে এরকম কিছু নাই, সাধারণত এগুলোতে এরকম কিছু আসে না। আচ্ছা, তারপরে হলো এই যে এগুলো তো আমরা বলে আসছি, এগুলো আমরা বলে আসছি। এগুলো আমরা ওখানে বলে আসছি। ঠিক আছে, এগুলো থেকে ভাবে কিছু নাই আর।
আচ্ছা, অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ এগুলো আমরা বলে আসছি এখানে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, উষ্মধ্বনি বলে আসছি। তারপরে হ কোন ধ্বনি? হ হলো ঘোষ ধ্বনি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা একটু দেখে দিলাম। তারপরে হলো বিসর্গ। বিসর্গ কিসের রূপ? এটা কিন্তু পরীক্ষায় আসে। বিসর্গ হলো অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। ঠিক আছে, বিসর্গ হলো অঘোষ হ আছে, হর একটা রূপ হলো বিসর্গ। ঠিক আছে। আবার যদি আমরা বলি অনুস্বার কি, এটা হলো, এটার একটা রূপ হলো অনুস্বার। আবার হ, হ হলো ঘোষ ধ্বনি। ঠিক আছে, এটা কিন্তু মার্ক করে দিলাম, এগুলো পরীক্ষায় আসতে পারে যে বিসর্গ কিসের রূপ। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো মনে হয় কিছু বাদ গেছে, সেটা হলো এই যে অন্তস্থ ধ্বনি, যে এটা মিস গেছে, এগুলো এটা পড়তে হবে। এই যে অন্তস্থ ধ্বনি, অন্তস্থ ধ্বনি হলো কোনটা? আমরা মনে রাখবো কিভাবে? এটা দেখেন, হজ বরল আছে না, হজ বরল আমরা যেরকম উচ্চারণ করি, এই হটা বাদ দিয়ে বাকি যে চারটা আছে আমরা সেটা উচ্চারণ করবো। হ, জ, ব, র, ল। ঠিক আছে, হ, জ, ব, র, ল। আমরা এই হটাকে বাদ দিয়ে দিব। এই হটা বাদ দিলে যে চারটে থাকে সেটা হলো আমাদের অন্তস্থ ধ্বনি। ঠিক আছে। আচ্ছা, হলো, র কে আমরা র কে আমরা বলতেছি কি ধ্বনি? কম্পনজাত ধ্বনি। ঠিক আছে, এই র কে আমরা বলতেছি কম্পনজাত ধ্বনি। যদি পরীক্ষায় আসে যে কম্পনজাত ধ্বনি কোনটা, তাহলে হবে র। পার্শ্বিক ধ্বনি কোনটা? পার্শ্বিক ধ্বনি হলো ল। ঠিক আছে, পার্শ্বিক ধ্বনি কি? ল। এরকম আপনাকে দিল যে নিচের কোনটিতে পার্শ্বিক ধ্বনি ব্যবহার করা হয়েছে, এরকম ধরেন যে লাল, লতা, কলরব, ফল, এরকম ধরেন যে চারটা অপশন থাকলো, যেটাতে ল থাকবে না, ল থাকবে সেটা হলো আপনার পার্শ্বিক ধ্বনি, যেতে ল থাকবে না সেগুলো তো উত্তর না। একইভাবে দিতে পারে যে নিচের কোনটিতে আপনার কম্পনজাত ধ্বনি ব্যবহার করা হয়েছে, র দিয়ে একটা অপশন দিল, বাকিগুলো ধরেন অন্য অপশন থাকলো, তাহলে সেটা কিন্তু কম্পনজাত ধ্বনি হবে না। এটা খেয়াল করতে হবে যে কম্পনজাত ধ্বনি হলো র, আর পার্শ্বিক ধ্বনি হলো ল। অন্তঃস্থ ধ্বনি হলো হজ বরল, আমরা পড়ি যেভাবে হজ বরল পড়বো এবং হটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বাকি চারটা হলো কম্পনজাত ধ্বনি, বাকি চারটা হলো অন্তঃস্থ ধ্বনি। তারপরে এখানে তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি কয়টা? তারণজাত ধ্বনি হলো দুইটা, রয়মিন্দর এবং ঢয়মিন্দর। ঠিক আছে, তারণজাত ধ্বনি যেগুলো আমরা জিহ্বার মানে অগ্রভাগের তলদেশ দ্বারা যেগুলো দ্রুত আঘাতপ্রাপ্ত হয়। ঠিক আছে, দ্রুত জিহ্বার যে অগ্রভাগের তলদেশে, যেগুলো বলে ভাবে বোঝানো সম্ভব না, কারণ এগুলো মানে মুখের উচ্চারণ তো, তো এই জন্য মুখের উচ্চারণ করে করে এগুলো ভেবে বুঝতে হয়। ঢয়মিন্দর, রয়মিন্দর হলো তারণজাত ধ্বনি। ঠিক আছে, তারণজাত ধ্বনি কয়টা? দুইটা। এগুলো মোটামুটি এই অংশ থেকে। আচ্ছা, এখন আমরা হলো এইখানে যুক্তবর্ণ দেখবো। ঠিক আছে, এগুলো অনেক যুক্তবর্ণ আছে, এগুলো আপনি এগুলো এমনি পারবেন, যেগুলো ব্যতিক্রম এখানে নাই। ঠিক আছে, আমি সেগুলো একটু আপনি দেখাই। যে যুক্তবর্ণ গুলো এখানে নাই সেগুলো হলো আপনার, যেমন যদি এইরকমই বলি, হর যদি মাঝখানে ন দিই, তাহলে এটা কি হবে? বাংলা কি হবে এটা? হ প্লাস দন্তন্য ন। আচ্ছা, এটা হলো হ প্লাস দন্তিন ন। যদি প্যাটের মাঝখানে থাকে তাহলে কিন্তু দন্তিন ন হবে। ঠিক আছে, যেমন যদি আমরা আমরা যদি বলি যে মধ্যাহ্ন, মধ্যাহ্ন বানান কি বলেন তো দেখি? হ যোগ দন্ত ন, মধ্যাহ্নতে হ যোগ দন্ত ন হবে। মধ্যাহ্ন, মধ্যাহ্ন হলো মধ্যাহ্ন এবং সায়াহ্ন। ঠিক আছে, এই দুইটাতেই একমাত্র হলো মাঝখানে থাকে, হর একদম প্যাডের মাঝখানে থাকে, বাকি সবগুলোতে হলো নিচে হবে, মধ্যাহ্ন এবং সায়াহ্ন বাদে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বলি আমি এখন হর নিচে যদি আমি দিই, তাহলে এটা কি হবে? হ মূর্ধন্য ন। প্লাস মূর্ধন্য ণ। হ প্লাস মূর্ধন্য হবে। ঠিক আছে, এটা কিন্তু বই, এগুলো কিন্তু বইতে নাই। বাকিগুলো বইতে আছে কিন্তু এগুলো বইতে নাই। তারপরে যদি আমি বলি যে ধরেন যে আমি লিখলাম হলো কৃষ্ণ, এই যে আমি কৃষ্ণ লিখলাম, এই যে এই অংশটা, এই অংশটার যুক্ত বর্ণ কি হবে বলেন তো দেখি? মূর্ধন্য তন্মস সংযোগ মূর্ধন্য ন। আচ্ছা, এটা হবে হলো এইরকম, তাই তো? ঠিক আছে, এগুলো কিন্তু বইতে নাই। আচ্ছা, তাহলে মোটামুটি যদি আমরা বলি যে হলো হৃদয়, তাহলে এই অংশে যুক্ত বর্ণ কি হবে? হ প্লাস রি। হ প্লাস রি। গুড। আচ্ছা, তারপরে হলো এগুলো বইতে নাই, তো আমি যেগুলো নাই সেগুলো আমি দেখাচ্ছি, যেগুলো বইতে আছে সেগুলো তো আছে। যদি আমি বলি হলো রূপ, তাহলে এটা কি হবে? র প্লাস র রস্যু। দীর্ঘ উ, দীর্ঘ উ। না, রটাও না, দীর্ঘ হবে, রাইট। এটা হবে হলো র প্লাস। ঠিক আছে, বুঝছেন? যেমন একটা বাগান আছে না, শুশ্রূষা, পরীক্ষায় আসে, শুশ্রূষা বাগান কিন্তু এরকম।
এটা কিন্তু ভিতরে এরকম হবে, মানে ওখানে হলো এই যে ইয়েটা আছে, মানে রস্যকর হবে, ঠিক আছে, sorry, দীর্ঘকার হবে ওখানে। আচ্ছা, তারপরে এইখানে এইখানে যেগুলো আছে গুরুত্বপূর্ণ, যেগুলো আছে সেগুলো সাধারণত আসে পরীক্ষাতে, আমি সেগুলো দেখে দিই। সেগুলো হলো এই যে এইটা একটা যেমন বিজ্ঞান বানান, বিজ্ঞান বানানে যদি আমি বলি যে এরকম যদি আমি দেই, তাহলে এটার মধ্যে কি কি আছে বলেন তো দেখি। বর্গীয় জ যোগ ইয়। প্রথমে আসবে বর্গীয় জ, তারপরে আসবে কি, ইও আসবে, ইয়। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি আমরা বলি যে পঞ্চম, ধরেন পঞ্চম বানান বললাম, পঞ্চম, তাহলে ইয়। এই অংশে কি হবে? ইয় যোগ চ। আগে ইও আসবে, তারপরে চ আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু একটু ব্যতিক্রম, যেগুলো পরীক্ষাতে সাধারণত আসে। আচ্ছা, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ গুলো হলো এই যে একটা বর্গীয় জ, তারপরে হলো এই যে একটা কুজ্জটিকে বানান যেটা এইটা, তারপরে হলো ইয় যোগ চ, ইয় যোগ ছ, ইয় যোগ বর্গীয় জ, ইয় যোগ ঝ, ঠিক আছে। এগুলা বাকিগুলো তো ওগুলো দেখা, যুক্ত বর্ণ কিন্তু দুই প্রকার, একটা হলো স্বচ্ছ, একটা হলো মানে স্বচ্ছ এবং অস্বচ্ছ। স্বচ্ছ এবং অস্বচ্ছ বলতে কি বোঝায় বলেন তো দেখি। যুক্ত বর্ণ দুই ভাগে ভাগ করে, একটা হলো স্বচ্ছ যুক্ত বর্ণ, একটা হলো অস্বচ্ছ যুক্ত বর্ণ। ভাই স্বচ্ছযুক্ত বর্ণ হলো মানে যেটা দেখলেই বোঝা যাবে কোন কোন অক্ষরগুলো যুক্ত আছে এর মধ্যে। হ্যাঁ, এই যে যেমন হচ্ছে কয় তয় আবার যেটা আছে, কয় তয় আমরা দেখেই বুঝতে জি পারতেছি এখানে ক এবং ত হবে, ঠিক আছে। জি, আর অস্বচ্ছতে বোঝা যায় না, যেমন এই যে বিজ্ঞানের যেটা বর্গের জ হ্যাঁ, প্লাস ইউ বিজ্ঞানের এটা যেটা, বোঝা যাচ্ছে। তারপরে এই যে যেমন এই যে এইটা একটা, এগুলো সাধারণত দেখে বোঝা যাবে না যে একজাক্টলি কি হবে, চেঞ্জ হয়ে যায়। যেগুলো দেখে বোঝার উপায় নাই সেগুলো হলো অস্বচ্ছ, মানে ক্লিয়ার না, আমাদের চোখে ক্লিয়ার স্পষ্ট না, ঠিক আছে। আর যেগুলো দেখে বোঝা যায় সেগুলো হলো স্বচ্ছ যুক্ত বর্ণ, ঠিক আছে। আচ্ছা, এইখানে আছে হলো এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এই যে এটা ইম্পর্টেন্ট, এই যে এটা হলো ব্রাহ্মণ। যদি আমরা লিখি তাহলে ব্রাহ্মণ এটা কি হয়, ব্রাহ্মণ যদি আমরা লিখি তাহলে এটার যুক্ত বর্ণ কি? হ প্লাস ম। হ প্লাস ম, ঠিক আছে। আবার যদি আমরা এটা দেই তাহলে এটার যুক্ত বর্ণ কি হবে? ক যুক্তক্ষর, যোগ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ। ঠিক আছে। এটা কিন্তু আলাদা, ঠিক আছে। অনেক সময় দুই তিনটার বিষয় আসতে পারে, যেমন এখানে আছে আপনার এই যে যেমন এখানে এটা আছে, এটা কি হয় বলেন তো দেখি, এটার যুক্ত বর্ণ কি হবে? ক প্লাস মূর্ধন্য ষ প্লাস ম। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এগুলো দিতে পারে, যেগুলো আমি দাগাই দিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন স্বাতন্ত্র বানান যদি আমরা বলি তাহলে স্বাতন্ত্র বানান কি হবে সেটা এখানে দেওয়া আছে, ন আছে, ত আছে এবং র ফলা আছে, আবার জ ফলাও আছে, ঠিক আছে। এটা কিন্তু ম ফলা। তো মোটামুটি এই অংশে আলোচনা এটুকু। ধ্বনি পরিবর্তন থেকে হলো ধ্বনি পরিবর্তন আজকে হলো জাবর ভাই একটু দেখাবে। বাদ বাকি হলো এই অংশগুলো হলো এইটা। আর নতুন বই থেকে যেগুলো দেখতে হবে সেটা আমি আপনাকে দেখাই দেই, যে নতুন বই থেকে আপনার কোন অংশগুলো এই এই জিনিসগুলো দেখবেন। এটা তো দেখাই দিলাম। তারপরে এখান থেকে হলো অর্ধস্বর ধ্বনি, ঠিক আছে। অর্ধস্বর ধ্বনি দেখতে হবে, দ্বিস্বর ধ্বনি দেখতে হবে, ঠিক আছে। দ্বিস্বর ধ্বনি মানে দুইটা বর্ণ মিলে যখন হয়, যেমন হলে আমরা বলি লাউ, ঠিক আছে। পূর্ণ পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধস্বর ধ্বনি দুইটা মিলে যখন উচ্চারণ করা হবে তখন সেটা হবে দ্বিস্বর ধ্বনি। একটা পূর্ণ স্বরধ্বনি থাকবে আর একটা অর্ধস্বর ধ্বনি থাকবে। অর্ধস্বর ধ্বনি হলো চারটা, ঠিক আছে। এই যে এই যে এখানে দেখেন, এখানে চারটা আছে, ঠিক আছে। আচ্ছা, অনুনাসিক বর্ণ এখানে এগুলোতে ভিন্ন দেওয়া আছে, এই বইতে একটু আলাদা করে দেওয়া আছে, এগুলো দেখাই। এখানে নতুন বই যেগুলো যেটা পড়তে হবে, ব্যঞ্জন ধ্বনির মধ্যে এগুলো 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 পড়বেন, কণ্ঠনালীয় পড়বেন। এই যে কণ্ঠনালীয় পড়তে হবে, ঠিক আছে। কণ্ঠনালীয় ধ্বনি কোনটি? কোনটি একটাই, সেটা হলো হ কে বলা হয় কণ্ঠনালীয় ধ্বনি। দন্তমূলীয় ধ্বনি কয়টি সেটা পড়তে হবে। স্পষ্ট ব্যঞ্জন এখানে যদি মনে হয় 20টা দেওয়া আছে, কিন্তু নতুন বইতে পুরাতন বইতে 25টাই পড়বেন আপনার, ঠিক আছে। কণ্ঠনালীয় আর একটা কণ্ঠমূলীয় ধ্বনি আছে, কণ্ঠমূলীয় এখানে নাই নাকি? আচ্ছা, এখানে অগস ঘোষ দেওয়া আছে, এখান থেকে পড়তে পারেন, নতুন বইতেও আছে এগুলা। এই যে দন্তমূলীয়টা কিন্তু পড়তে হবে, দন্তমূল্য কিন্তু চারটা, ন, র, ল, স, ঠিক আছে। সাধারণত আমি এভাবে পড়ি, এটা মনে রাখি এভাবে, এটা হলো ন সরল, ঠিক আছে। আপনি মনে রাখতে পারেন এভাবে চারটা, মানে দন্তমূলীয় ব্যঞ্জন চারটা, সেটা হলো ন সরল, স, র, ল, ঠিক আছে।
এটাই মনে রাখতে পারেন, নসরল। তাহলে চারটে মনে থাকবে। আচ্ছা, আর এখান থেকে এগুলো তো দেখাই দিলাম। আর এখানে এখানে যুক্ত বর্ণ তো দেখাই দিছে, স্বচ্ছ অস্বচ্ছ এখানে আছে। তারপরে অনুবর্ণ, অনুবর্ণটা ইম্পর্টেন্ট। অনুবর্ণ হলো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ, ঠিক আছে? অনুবর্ণের মধ্যে রয়েছে কি, ফলা রয়েছে, রেফ রয়েছে, বর্ণ সংক্ষেপ, তিনটা আছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কিছু পরীক্ষায় আসে, তাহলে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে আছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ, ঠিক আছে? এগুলো এখান থেকে দেখবেন, নতুন বই থেকে এগুলো দেখতে হবে। আর মোটামুটি এগুলোতে এগুলোতে দেখে আসছি। আর মোটামুটি কিছু নাই, এই হলো এই অংশে আলোচনা। আর বাকি যেটা আছে এখন, এগুলো দেখাই দিছে যে উষ্ম ধ্বনি, বার্ষিক ধ্বনি, কম্পন, এগুলো তো নতুন বইতে, পুরাতন বইতে আছে এগুলা, ঠিক আছে? আর বাকি যে অংশ আছে সেটা এখন হলো জাফর ভাই আপনাদেরকে দেখাই দিবে। আর আমি যেগুলো আলোচনা করে নোট থেকে দেখাইছিলাম ওগুলো আমরা আপনাদের দিয়ে দিব একটু পর, ক্লাস শেষ হলে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর ধ্বনি পরিবর্তন থেকে জাফর ভাই পড়াবে। জাফর ভাই আপনি শুরু করেন, ধ্বনি পরিবর্তন থেকে দেখাই দেন। হ্যাঁ, শুরু করছি। এই সুযোগে পারলে আর একটা লিঙ্ক রেডি করে রাখেন, হয়তো টাইম শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, সব তো ঠিকঠাক আছে না? দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। শুরু করি একটা কোয়েশ্চেন দিয়ে, সেটা হচ্ছে একটা শব্দ দিচ্ছি, সেটা হচ্ছে রিক্সা। এখানের ভিতরে যুক্ত বর্ণটা কি সেটা আপনারা বলতে হবে আমাকে। ক প্লাস দন্তস্ব, তিনটা অপশন দিচ্ছি, ক প্লাস মূর্ধন্য ষ, এটা হচ্ছে 1 নম্বর অপশন, এটা হচ্ছে 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন হচ্ছে কোনোটি নয়, 4 নম্বর হচ্ছে উপরে দুইটি। বলেন, উত্তর বলেন। এই শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, ক যোগ দন্ত স। কোয়েশ্চেন হচ্ছে রিক্সাতে যুক্ত বর্ণ কিরকম? ক প্লাস দন্তস্ব, ক প্লাস মূর্ধন্য ষ, 3 হচ্ছে কোনোটি নয়, 4 হচ্ছে উপরে দুইটি। ক আর কি উত্তর প্লাস দিবেন? দশ হবে। ক ক যোগ প্লাস দন্ত স। দন্ত। আচ্ছা, ঠিক আছে। যতজন উত্তর দিয়েছেন সবার জন্য উপহার হচ্ছে 1.5 পাবেন এটার জন্য। মানে বাদ কাটা হবে আর কি আপনার এখান থেকে। আচ্ছা, যাই হোক, এটার উত্তর হবে 3 নম্বর, কোনোটিই নয়। কারণ হচ্ছে কি দেখেন, যুক্ত বর্ণ এখানে যতগুলোই ব্যঙ্গে লেখা আছে দেখেন, সবগুলো শুরুতে কি আছে? হসন্ত আছে। আমার অপশনটা আমি একটা তো করে দিচ্ছি, হসন্ত দিছি, দিই নাই। ঠিক আছে, তাহলে মেজর একটা ভুল করার জায়গা হচ্ছে এটা। আপনাদেরকে ভুল করার জন্য অপশন ক তে এইভাবে দিয়ে রাখবো হসন্ত ছাড়া, একদম অপশন 4 নম্বরে গিয়ে এরপর হসন্ত দিয়ে দিই, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবেন। মানে যুক্ত বর্ণ যখন ভাঙবেন, প্রথমটার নিচে অলওয়েজ হসন্ত দিবেন, পরেরটা হচ্ছে হসন্ত ছাড়া, একদম শেষে যেটা আছে এটা এটা মনে রাখবেন। আর এই তথ্যটা হচ্ছে সামনে যখন আমরা ধ্বনি পরিবর্তন দেখবো তখন ওই ক্ষেত্রে এই তথ্যটা লাগবে। এই জন্য হচ্ছে এটা মানে বলা আর কি। আরেকটা হচ্ছে ধরেন, যখন আমরা হসন্ত দিই, একটা হচ্ছে হসন্ত দিলাম আর একটা হচ্ছে হসন্ত দিলাম না, এই দুটোর পার্থক্য কি? বলেন দেখি। হ্যাঁ, হসন্ত, হসন্ততে যেটা দেয়া আছে সেটাতে অ উচ্চারণ হচ্ছে, অ উচ্চারিত হবে। আর হসন্ত যেখানে আহ দেয়া না, দেয়া নেই, মানে দেয়া আছে সেখানে অ উচ্চারিত হবে না, এরকম। মানে আচ্ছা, ওইটাই ওইটাই উল্টা বলছেন সম্ভবত, এখানে অ নাই। জি ভাই, এই যেখানে হসন্ত দেয়া থাকবে সেখানে অ থাকবে না। হ্যাঁ, এখানেও আছে এটা। তো এই তথ্যটাই হচ্ছে সামনে লাগবে আর কি, মানে আমাদের ধ্বনি পরিবর্তনের বিষয়গুলোতে এটা করতে গিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো ধ্বনি পরিবর্তনে করতে গিয়ে আমরা শুরুতে একটু কিছু কাটাকাটি শিখি। কাটাকাটিটা হচ্ছে কিরকম দেখেন, এই শব্দটা দেখি, স্কুল এবং স্কুল, এই দুইটা যে স্কুল এবং স্কুল, কাটাকাটি বলতে কি বাম পক্ষ আর ডান পক্ষ আমরা যেন গণিতে কাটাকাটি করি, এখানে এরকম কাটাকাটি করবো। সেটা হচ্ছে দেখেন, ডান পক্ষে দন্তস আছে না, তো দন্তসটা কেটে দিলাম। বাম পাশে দন্তস আছে, ওইটাও কেটে দিলাম। এখানে ক আছে, কটাও কেটে দিলাম। এখানে ক আছে, এটাও কেটে দিলাম। ওখানে রসুগার আছে, এটাও কেটে দিলাম। এখানে রসুগার আছে, এটাও কেটে দিলাম। ল কেটে দিলাম, ল কেটে দিলাম, কাটাকাটি শেষ। কারণ বাম পক্ষে আর কিছু নেই। কিন্তু ডান পক্ষে একটা কি থেকে গেছে বলেন তো? ই থেকে গেছে। কি থেকে গেছে। তার মানে যে ইটা রস্যই। আগে ছিল না, এটা নতুন করে। হ্যাঁ, রস্যইটা এটা আগের শব্দে ছিল না, বাম পক্ষে। সেটা হচ্ছে নতুন করে আবার তাহলে যখন এরকম করে নতুন কোন ইয়ে আসবে, মানে স্বর আসবে, মানে স্বরের আগমন ঘটবে, এটাকে আমরা বলবো স্বরাগম। মানে বেসিক যে তথ্যটা, স্বরাগম কি স্বরলোপী।
তাহলে স্বরাগম কি সেটা বোঝার জন্য এইভাবে কাটাকাটি মেথডটা আপনারা ইউজ করতে পারেন। মানে শব্দটা কি স্বরাগম করতেছে নাকি স্বরলোপ করতেছে এই জিনিসটা বোঝার জন্য। আর যখন আমরা স্বরলোপে যাব তখন হচ্ছে দেখেন সেম যখন কাটাকাটি করে দেখবেন এই যে অলাবু এবং লাবু যে শব্দটা দেখা যাচ্ছে, এখানে কি হচ্ছে, আপনি এদিকে ল আছে এখানে ল আছে, সব কেটে দিলেন, ব কেটে দিলেন, আকার কেটে দিলেন, উকার কেটে দিলেন, সব কেটে দিলেন, কিন্তু শুরুতে একটা কি থেকে যাচ্ছে, অ। তার মানে বাম পক্ষে অ ছিল যেটা ডান পক্ষে নাই। তার মানে এখানে বাম পক্ষ অ ছিল, ডান পক্ষে এটা কি হয়ে গেছে, লোপ করছে, এটা নাই। তাহলে এটাকে আমরা বলবো কি, স্বর লোপ। তার মানে কাটাকাটি মেথড দিয়ে আপনি স্বরের আগমন করতেছে নাকি স্বরের লোপ করতেছে এই দুইটা জিনিস বুঝতে পারবেন। আর এই যে এখন কিভাবে কাটাকাটি বুঝবেন সেটার জন্য হচ্ছে তো আমরা আগেই শিখে গেলাম যুক্ত বর্ণ কিভাবে বিশ্লেষণ করতে হয়, কারণ অনেক সময় তো শব্দগুলো এখানে যেরকম অলা বুলা এগুলো আলাদা আলাদা বর্ণগুলো আছে, এবং বর্ণগুলো আলাদা আনে থেকে অনেক সময় যুক্ত বর্ণ আকারে থাকতে পারে। তো তখন যদি যুক্ত বর্ণ আকারে থাকে তখন যুক্ত বর্ণ ভেঙে ওভাবে হিসাবটা করতে হবে আর কি। তো ওই জন্য এটা জানতে হবে যে আমরা যদি একটাতে যাই সেটা হচ্ছে দেখেন রত্ন এবং হচ্ছে রতন এই শব্দটা তো পরীক্ষায় আসে। এই যে রত্ন এবং রতন, তো এই যে ত এবং দন্তন্য যেটা আছে এটাকে আপনার ভাঙাতে আপনার জানতে হবে কেমনে ভাঙবেন। র লিখবেন প্লাস ত যেটা আছে ত লিখবেন, আর কি লিখবেন, দন্তন্য যেটা আছে সেটা লিখবেন। এই যে আমরা যদি এই অংশটাকে ভাঙি, তাহলে এইভাবে ভাঙাটা কিন্তু হয় নাই। আমি বলছি যুক্ত বর্ণ ভাঙলে এখানে একটা কি দিতে হবে, হসন্ত দিতে হবে, তাহলে এখানে একটা হসন্ত দিয়ে দিলাম। আপনি যদি এই হসন্তটা না দেন তাহলে এখানে স্বরের আগমন করছে নাকি স্বরের লোপ করছে এটা আপনি বুঝতে বুঝতে পারবেন না, কারণ তখন বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে কাটাকাটি করতে গেলে। দেখেন র কেটে দিলেন, র কেটে দিলেন, ত কেটে দিলেন, ত কেটে দিলেন, দন্তন্য দন্তন্য তিনটাই কেটে দিলেন। তাহলে তো এখন বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে, এখন স্বরের আগমন করছে নাকি লোপ করছে এটা আপনি বুঝতে পারবেন না। তো এই জিনিসটা হয়েছে গেল কারণ হচ্ছে আপনি এখানে যুক্ত বর্ণ বিশ্লেষ যেভাবে ভাঙতে হবে ভাঙাটা আপনি বুঝেন নাই। ভাঙার সময় অবশ্যই ত এবং দন্তন্য ভাঙার সময় ত এর নিচে একটা হসন্ত দিতে হবে। তো হসন্ত দেওয়ার ফলে এই ত এবং বাম পক্ষের ত এবং ডান পক্ষ ত এর ভিতর পার্থক্য হয়ে গেল। তাহলে বাম পক্ষ তয়ের নিচে এখানে তয়ের সাথে কি নাই, সরয় নাই, কারণ যেহেতু আমি হসন্ত দিলাম। কিন্তু এখানে ডান পাশে যে তটা আছে এটা নিচে তো আমার কি নাই, হসন্ত নাই। তার মানে এখানে একটা অ আছে, আমি এটা ধরে নিলাম, এখানে একটা অ আছে। তাহলে আমি বুঝতে পারছি ডান পাশে হচ্ছে আমার একটা নতুন করে স্বর আসছে, যেটা সেটা হচ্ছে অ। আর এটা স্বর যেহেতু আসছে এই জন্য এটাকে আমি স্বরাগম বলবো। আর আরেকটা এই অটা কোথায় আসছে, শুরুতে আসছে নাকি শেষে আসছে নাকি মাঝখানে আসছে বলেন তো। যে অটা আসছে সেটা বুঝতে পারছেন কিনা, মাঝখানে যে আসছে। মাঝখানে আসছে, এই মাঝখানে যখন আসে তখন সেটাকে আমরা বলবো কি, মধ্য স্বরাগম। আদিতে যদি আসে সেটাকে আমরা বলবো আদি স্বরাগম, শেষে যদি আসে সেটাকে আমরা কি বলবো, এই যে শেষে আসলে সেটাকে বলবো অন্ত স্বরাগম, যেটা নিচে আছে অন্ত স্বরাগম। তাহলে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম এভাবে শিখবেন, বুঝতে পারবেন মানে কিভাবে আগে আসতেছে না শেষ আসতেছে। এখানে যতগুলো উদাহরণ আছে উদাহরণগুলো এভাবে কাটাকাটি করে ভেঙে ভেঙে করে মিলাই দেখবেন, তাহলে এভাবে বুঝতে পারবেন। আর আরেকটা তথ্য সেটা হচ্ছে আপনি দেখবেন এটা দিয়ে দিবে রত্ন রতন, এটা আদি স্বরাগম মধ্য স্বরাগম নাকি অন্ত স্বরাগম কোশ্চেন, কিন্তু আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে মধ্য স্বরম, কিন্তু অপশনে কোথাও আপনি মধ্য স্বরম কথাটা খুঁজে পাবেন না, কারণ দিয়ে রাখবে বিপ্রকাশ্য, দিয়ে রাখবে স্বরবর্তী, তখন তো ঝামেলা হয়ে যাবে। তাহলে আমার এটা মাথায় রাখতে হবে মধ্য স্বরগমের নাম হচ্ছে বিপ্রকাশ্য, মধ্য স্বরগমের নাম হচ্ছে স্বরবর্তী। তার মানে তিনটা যে সমার্থক শব্দ এটা আপনার মাথায় থাকতে হবে। আবার ব্যাংকে পরীক্ষা দিতে গেলে এখান থেকে আসলো ব্যাংকে কোশ্চেন গুলো ইংরেজিতে হয়, যদিও বাংলাটা বাংলাতে হয়, কোনো কারণে দিয়ে দিল অপশন আপনাকে আদি স্বরম দিল না, এই যে এটা দিল, আচ্ছা, ক্লাস শেষ এটা হয়ে দিল, যাবে ভাই, আটটা লিঙ্ক দিতে সেটাতে জয়েন করেন সবাই। ওটাতে জয়েন করতে হবে। তাহলে যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে ব্যাংকের সময় অনেক সময় ইংলিশ দিয়ে দিতে পারে, বিসিএস অনেক সময় ইংলিশ দিয়ে দিতে পারে। তাহলে আদি সরগমের ইংলিশ কি, মধ্য সরগমের ইংলিশ কি, এটা আপনাদের শিখে রাখতে হবে। অপিনীতির এটা তো আসেই, এটাতে ইংলিশে উচ্চারণটা কি এটা আসবে। তো শিখার সময় আমরা বাংলা তো শিখবোই, ইংলিশ উচ্চারণ গুলো শিখে নিবো। আচ্ছা এইভাবে আমি প্রত্যেকটা ধরে ধরে একটু দেখবো। তার মানে আমরা আদি সরগম, মধ্য সরগম, অন্ত সরগম এটা